তুমি পেজে শেয়ার দেওয়া শুরু করতে পারো, বুঝছো মুবিন? সমস্যা নেই, এখন থাম্বনেল হয়ে গেছে ভিডিওর, এখন তুমি পেজে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমরা তুমি এখন 1 মিনিটের জন্য আমরা পজ দিই, লাইভ ভিউয়ার বাড়ুক, তুমি শেয়ার দেওয়া শুরু করো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, 1 মিনিট হয়েছে, তুমি শুরু করে দাও, সমস্যা নেই, শুরু করে দাও। ফিয়ামানিল্লাহ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, সবাইকে ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আমি মুবির ইবনে মকবুল, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষে, K77। তো আজকে আমাদের সাথে আছেন K73 ব্যাচের আমাদের সকলের প্রিয় আবরার ভাইয়া। আবরার ভাইয়ের পরিচয় না বললেই নয়, সেটা হচ্ছে উনি ফার্স্ট প্রফেশনাল এক্সামে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেটা হয় সেটাতে প্রথম স্থান অধিকার করেছিলেন, সেই সাথে সেকেন্ড প্রফেশনাল এক্সামে ফোর্থ এবং থার্ড প্রফেশনাল এক্সামে থার্ড হয়েছিলেন। তো ভাইয়া মূলত আজকে আমাদের সাথে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের মনে যে সকল কোয়েশ্চেন হতে পারে, কেননা আমরা আসলে দীর্ঘ 12 বছর যে পড়াশোনা, সেটা থেকে তো মেডিকেল কলেজের পড়াশোনা যথেষ্ট ডিফারেন্ট। তো কিভাবে আমরা এই নতুন পড়াশোনার সাথে কিভাবে খাপ খাইয়ে নিতে পারি, কিভাবে আমাদের এক্সামের স্ট্র্যাটেজিগুলো হওয়া উচিত, কিভাবে আমাদের লার্নিং স্ট্র্যাটেজিগুলো হওয়া উচিত, এগুলো নয় ভাইয়া আমাদেরকে তার অভিজ্ঞতা থেকে আমাদের কিছু টিপস শেয়ার করবেন বা আমাদেরকে সে স্ট্র্যাটেজিগুলো জানাবেন। তো স্বাগতম আবরার ভাইয়াকে আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ মুবিন আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার পরিচয় খালি একটাই, যে আমি খালি প্রফে প্লেস করছি। যাই হোক, আমি ঢাকা মেডিকেল কলেজ K73 ব্যাচের একজন স্টুডেন্ট। আমি হচ্ছি আমি শুরুতে ধন্যবাদ জানিয়ে দিতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবকে আমাকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য। এরপর আমি ধন্যবাদ জানিয়ে দিতে চাই আমার ছোট ভাই, প্রিয় ছোট ভাই মুবিন ইবনে মকবুলকে, যে আমাকে এত জেনারাসলি পরিচয় করিয়ে দিয়েছে। আচ্ছা, আসলে আজকের এই সেশনটার টাইটেল তোমরা সবাই হয়তো দেখেছো। কথা হচ্ছে যে মানে আমি এটা মনে করি না যে আমি কোয়ালিফাইড এনাফ যে আমি তোমাদের টিপস দিব বা স্ট্র্যাটেজিস দিব। আমি জাস্ট একজন অ্যাজ এ সিনিয়র, আমি জাস্ট তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করব বা এই আর কি, আর কিছু না। আমার মোবিনের সাথে আমার বেশ কয়েক মাস ধরে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো ইটস জাস্ট যে আমরা দুইজন কথা বলছি অনলাইনে, যেখানে মোবিন তোমাদের সবার প্রশ্নের একজন রিপ্রেজেন্টেটিভ। থ্যাংক ইউ মুবিন। তাহলে দেখি তুমি তাহলে শুরু করো, তোমরা কি জানতে চাচ্ছ? আচ্ছা, ধন্যবাদ আবরার ভাইয়া। তো ভাইয়া মূলত এটা হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের গল্পের মতো বা আড্ডার মতো, যেটা কিনা আর যারা হচ্ছে আমাদেরকে লাইভে দেখছেন তাদের প্রতি আমরা বলবো, আপনারা যে কোনো কোয়েশ্চেন থাকলে বা কোয়েরি থাকলে সেটা দয়া করে কমেন্ট সেকশনে যদি আপনারা দিয়ে দেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে। তো ভাইয়া প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলে যে আমাদের স্টাডি প্ল্যান গুলো কিভাবে কিরকম হওয়া উচিত, বা ডেইলি কত ঘন্টা পড়া উচিত, যেহেতু এখন কোয়ারেন্টাইনে আছি আমরা, আমাদের কলেজে রেগুলার যাওয়া হচ্ছে না। তো কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইনের বাইরে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের স্টাডি প্ল্যান বা স্টাডি ডিজাইন গুলো কিরকম হওয়া উচিত? আচ্ছা, আমি হয়তো নিজেও গেস করেছিলাম, তোমরা সবাই গেস করেছিলে যে মুবিনের ফার্স্ট কোয়েশ্চেন হবে পড়া নিয়ে, সো নো সারপ্রাইজ। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, যে মবিন আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু জিনিসটা উল্টা হওয়া উচিত ছিল, মবিনকে আমার পরিচয় করা দেওয়া উচিত ছিল। কারণ দেখা যায় যে সাপোজ আমি জাস্ট একটা মজার কথা বলি, আমি যদি একটা প্রোফাইল পিকচার দেই আজকে, ধরো এখানে লাইক করবে ধরো 100টা সর্বোচ্চ, যদি একটা সিম্পল পোস্ট শেয়ার দেয় সেখানে লাইক করবে 200টা। তো তোমরা চিন্তা করো কার কাকে পরিচয় দেওয়া উচিত। তো যাই হোক, তোমার প্রশ্নটা ভাই আসলে আমি বুঝতে পেরেছি যে তোমাদের সবার একটা বার্নিং কোয়েশ্চেন, যে পড়াশোনা, যে মেডিকেল লাইফে পড়াশোনাটা কিভাবে করব, স্টাডি প্ল্যানটা কিভাবে করব। হ্যাঁ, মেডিকেল লাইফের পড়াশোনার স্টাইলটা আসলে বাকি সারা জীবনের পড়াশোনার স্টাইল থেকে আলাদা। এখানে মেইন যে মানে মূল পয়েন্টটা, এটা হচ্ছে যে মানে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এটা তোমরা জানো সবাই। এবং কোয়ালিটি ম্যাটার্স মোর দেন কোয়ান্টিটি, এটা হচ্ছে মেডিকেল স্টাডির মেইন যে মূলনীতি। সেটা সেটা হচ্ছে যে তোমাকে
সারাদিন ধরেও পড়তে হবে না, তোমাকে খুব অমানসিক লেভেলেও পড়তে হবে, তোমাকে জাস্ট রেগুলারলি একটা স্পেসিফিক অ্যামাউন্টের টাইম করে রেগুলারলি পড়তে হবে। আর স্টাডি প্ল্যান বা যেটা বলি, স্টাডি প্ল্যান আসলে আমি তোমাদের একটা প্ল্যান দিয়ে যদি দেই, সেটা তোমরা হয়তো বেশিরভাগই ফলো করতে পারবে না, কারণ আমি একভাবে পড়ি, আমি একরকম মানুষ, কিন্তু মানুষ আছে তো হাজার রকম। সো আমি যেভাবে স্টাডি প্ল্যান ফলো করেছি, সেই প্ল্যান হয়তো দিলে হয়তো অল্প কিছু মানুষ সেটার সাথে খাপ খাওয়াতে পারবে, বাকিরা পারবে না। কারণ আমার লেজার টাইম বাকিদের লেজার টাইম ভালো না, আমার যেটা ভালো লাগে সেটা বাকি ভালো লাগে না। তো আমি যেটা একটু, যেহেতু তুমি জিজ্ঞেস করেছো, আমি একটা যেটা বলে দিতে পারি যে এখন যেহেতু কোয়ারেন্টাইন চলছে, কোয়ারেন্টাইন টাইমে আসলে আমাদের প্রবলেম যেটা হয় যে একটানা আমরা সারাক্ষণ অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়াটা খুবই কষ্ট, এটা খুবই একটা মেন্টালি একটা টর্চার। মানে সারাদিন স্ক্রিনের সামনে বসে থেকে হচ্ছে আমরা লাইক করব, তাকিয়ে থাকবো। সামনাসামনি ক্লাসে কিন্তু একটা ডাইনামিজম থাকে, তুমি কিছুক্ষণ লেকচার গ্যালারিতে ক্লাস করো, কিছুক্ষণ টিউটোরিয়ালে ক্লাস করো, কিছুক্ষণ ডেড বডি দেখে ক্লাস করো, সেখানে অনেক থ্রিল থাকে, অনেক অ্যাডভেঞ্চারাস একটা ভাব থাকে। অনলাইন ক্লাসে সবই একই রকম, সবই বোরিং। সো যেহেতু এখন অনলাইন ক্লাস হচ্ছে, এটা বাদ দেওয়ার কোনো উপায় নেই। তো তোমাদের জিনিসটা থাকবে যে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের ফার্স্ট প্রফ কিন্তু সম্ভবত মে মাসেই হবে। সো তোমাদের টাইম কিন্তু লিমিটেড। সো তোমরা কলেজ খোলা থাকলে যে রুটিন বা যেই অনুযায়ী যে তাড়নায় পড়াশোনা করতে, এখনো তোমাদের সে তাড়নাটা ধরে রাখতে হবে। এখন হয়তো তোমাদের আইটেম কার্ডস বা টার্ম হচ্ছে না, সো তোমাদের ওই এক্সাম মোটিভেশনটা না থাকলেও আমি যতদূর জানি তোমাদের কিন্তু রেগুলারলি ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সো তোমরা প্লিজ যদি অ্যাসাইনমেন্টের সাথে তাল মিলিয়ে রেখে পড়তে থাকো, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হয়। আর আপাতত এই কোয়ারেন্টাইন আসলে অনেক কঠিন একটা টাইম, আমাদের কারো বাবা মা আক্রান্ত, কেউ আমরা নিজের আক্রান্ত হয়ে, এখন আসলে খুব বেশি পড়াশোনার প্রতি ইনফ্লুয়েন্স দেওয়াটা খুব বেশি একটা অমানবিক হয়ে যায়, মেন্টাল স্ট্রেস পড়ে যায়। এখন আমি খালি বলবো যে তোমাদের যেভাবে অনলাইন ক্লাস চলছে সেভাবে এবং অ্যাসাইনমেন্টের প্রতি ফোকাস রেখে চালিয়ে যেতে। আর কোয়ারেন্টাইন শেষে কি করবা বা নর্মাল টাইমে কি করবা, সেটা হচ্ছে খুবই সহজ। তোমার যেদিন যে আইটেম থাকবে, তুমি সেদিন সে আইটেমের জন্য পড়বা, এভাবে দেখবা যে তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটা আমি একটা জিনিস করতাম, যেটা যে আমাদের সময় অনেক অটো নিত আমাদের ব্যাচ স্টুডেন্টরা, আমি নিজেও খুব এনজয় করতাম অটো ভ্যাকেশন গুলা। কিভাবে এনজয় করতাম, আমি বললে মানুষ আমাকে লাইক হেট করবে, আমি একটা কার্ড শুরু হওয়ার আগে ওই কার্ডের সব টপিক আমি জাস্ট ফ্রি টাইমে পড়ে ফেলতাম। আমি জানি যে এটা বেশিরভাগ মানুষ ভাববে যে কি বলতেছে ভাইয়া, এটা জাস্ট আমার পার্সোনাল একটা প্রেফারেন্স ছিল। তবে তুমি যদি কার্ডের আগে টাইমটা এভাবে কাজে লাগাতে পারো, ধরো দিনে তো 24 ঘন্টা থাকে, এর মধ্যে 2-3 ঘন্টা তুমি একটু তোমার সামনের কার্ডে কি পড়া হবে, মানে তুমি যদি এভাবে ফোকাস করো, দেখবা যে কার্ডের ক্লাস শুরু হলে তুমি হচ্ছে একটু এগিয়ে থাকতে পারবা, ক্লাসগুলো ভালো বুঝতে পারবা। আর তুমি সেকেন্ড যে কোশ্চেনটা করেছো ভাই কত ঘন্টা পড়তেন, এটা হচ্ছে যে আমি আমি যখন কলেজে ভর্তি হয়েছি, মানে আমি নর্ডেম কলেজ থেকে পাশ করেছি, তখন থেকে মানুষ আমাকে জিজ্ঞেস করতো যে ভাই আপনি কত ঘন্টা পড়তেন, ভাই মেডিকেলে চান্স পাওয়ার জন্য দিনে কত ঘন্টা পড়তে হয়। এর চেয়ে হাস্যকর কোয়েশ্চেন আর হতে পারে না, কিন্তু যতই হাস্যকর মনে হোক এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি খুবই লেম কোয়েশ্চেন, ঠিক আছে, কিন্তু যেহেতু ফার্স্ট ইয়ারে সব প্রশ্নই তাদের একদম মনের প্রশ্ন, আমি এটাকে লেম বলতে পারি না। হ্যাঁ, এটার উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে কে কত ঘন্টা পড়ে এটা কিন্তু তার নিজের ইন্ট্রিনসিক ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। সাপোজ আমি 5 ঘন্টা পড়লে যতটুকু টপিক কভার করতে পারবো একদিনে, আরেকজন মাত্র 2 ঘন্টা পড়ে ততটুকু টপিক কভার করতে পারে, আর ততটুকু টপিক কভার করতে ধরো 10 ঘন্টা লেগে যায়। কিন্তু আবার 10 ঘন্টা একটা স্ট্রেচ পড়া যায় না, অনেকে 2 ঘন্টা একটা স্ট্রেচ পড়তে পারে না। আর এখন লকডাউনে তো বুঝতেই পারছো যে কনসেন্ট্রেশন দেওয়া সম্ভব না। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে ফাইন্ড ইউর ওন ক্যাপাবিলিটি, তুমি কতটুকু পড়ে মানে তোমার মানে টার্গেটটা অ্যাচিভ করতে, শুরুতে একটা টার্গেট অ্যাচিভ করবে যে আমি আগামী 1 সপ্তাহে কি করতে চাই, আগামী 1 মাসে কি অ্যাচিভ করতে চাই। টার্গেটটা সবসময় রাখবে তোমার ক্যাপাসিটি থেকে একটু বেশি, যেন সবসময় তুমি মোটিভেটেড থাকো সেটা শেষ করার। এরপর তুমি একটা ডেইলি রুটিন বানিয়ে নাও বা উইকলি রুটিন বানাও যে এই দিনে আমি কি কি করতে চাচ্ছি, এই সপ্তাহে কি কি করতে চাচ্ছি। দেন তুমি একটা ট্রায়াল দাও 2-3 দিন, যে অতটুকু শেষ করার জন্য তোমাকে কতক্ষণ পড়তে হচ্ছে। ওটাই তোমার আইডিয়াল যে তুমি কত ঘন্টা পড়বে। এটা সবার জন্য ইউনিফাইড না, এটা সবার জন্য টেইলর্ড অ্যাপ্রোচে যাবে। তো আশা করি ভাইয়া আমি তোমার উত্তর খুব একটা ভালো অ্যান্সার দিতে পারিনি, কারণ আসলে এগুলোর ইউনিফাইড অ্যান্সার নেই। তবে আমি চাচ্ছি যে মানে এক্সপ্লোর ইউর ওন স্ট্রেংথ অ্যান্ড সেট ইউর ওন গোলস and try to maintain and achieve that. ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া খুব চমৎকারভাবে বুঝিয়ে বলছিলেন যে যেহেতু আমরা কোয়ারেন্টাইনে আছি, আমাদের প্রতিদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আমরা যেন সেই অ্যাসাইনমেন্টের সাথে সাথে পড়ার চেষ্টা করি, নিজের একটা রুটিন ফলো করি, নিজেকে টার্গেট রাখি। সেই সাথে আমি বলবো যাদের বাসায় এখনো আত্মীয় স্বজন বা বাবা মা যারা করোনা আক্রান্ত আছেন, তারা যেন সবাই খুব দ্রুত সুস্থ হয়ে যান, আমরা অবশ্যই সে দোয়া করি। তো ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এরপর একটা কোয়েশ্চেন অনেকের মনে, মানে যেহেতু আমরা
অনেকের পড়াশোনার সাথে একদম নতুন, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে গ্রুপ স্টাডির গুরুত্ব অনেক বেশি থাকে অনেকের মতে। তবে আপনি কোনটাকে বেশি প্রেফার করবেন, গ্রুপ স্টাডি বা সেলফ স্টাডি, কোনটা বেশি প্রেফারেবল, বা কখন কোনটার গুরুত্বটা আপনার কাছে বেশি, এই আচ্ছা রেজে একটু বলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আসলে এটা শুধু ফার্স্ট ইয়ার না, এটা ফাইনাল ইয়ার পর্যন্তই আমাদের মাথায় ঘুরে। এবং তোমার এই কোয়েশ্চেনের সাথে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি, যেটা আমাকে কয়েকজন করেছিল আগে, যে ভাই আমি কি বাসায় থাকবো না হলে থাকবো। এটা বেসিক্যালি যারা ঢাকায় থাকো তাদের জন্য আর কি, যারা ঢাকার বাইরে থাকো তাদের তো হলে থাকতে হয়। তো আমি দুইটা একসাথে একটু অ্যান্সার দিতে চাচ্ছি, ঠিক আছে। মেডিকেল এডুকেশনের সাথে অন্য যে কোনো পোস্ট মানে মানে পোস্ট এইচএসসি এডুকেশনের পার্থক্য যে 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 যে- মানে যে যে জায়গায়, সেটা হচ্ছে যে তোমার এখানে কিন্তু আমাদের এক্সামটা ইন্ডিভিজুয়াল না। মানে ধর আমি মানে খাতায় লিখে দিলাম, চুপচাপ থাকলাম, খাতা চেক হয়ে গেল, নাম্বার হয়ে গেল, জিনিসটা আসলে এমন না। এখানে হচ্ছে কি, এখানে আমাদেরকে কিন্তু পরবর্তীতে একজন টিচারের সামনে মুখোমুখি হয়ে একটা জিনিস প্রেজেন্ট করতে হয়, ভাইভা আকারে প্রেজেন্ট করতে হয়, প্র্যাকটিক্যালে ডিরেক্ট একটা স্টুডেন্ট টু টিচার কন্ট্যাক্ট হয়। যখন তোমাদের ডিসেকশন হলে তোমাদের ভিসেরা দেখাতে বলে, তোমরা কিন্তু একদম লাইভ একজন টিচারের সাথে ম্যান টু ম্যান, হিউম্যান টু হিউম্যান একটা কন্ট্যাক্ট হয়। সো আমরা গত 12 বছরে অনেকেই পড়াশোনা করেছি, খুব সুন্দর লিখতে পারি, খুব সুন্দর ছবি আঁকতে পারি, খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, কিন্তু এর মধ্যে আমরা কয়জন খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারি, কয়জন আমরা খুব সুন্দর করে গুছিয়ে আমার টিচারের সাথে একটা জিনিস প্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা ডেভেলপ করার জন্যই কিন্তু গ্রুপ স্টাডিটা দরকার। তাহলে আমি একটু গুছিয়ে অ্যান্সারটা বলছি যে সেলফ স্টাডি শুড বি ইউর ফার্স্ট স্টেপ টু গেইন নলেজ। তুমি যখন একটা টপিক প্রথম পড়বে, তুমি লেকচার করলে, তুমি নিজে নিজে পড়লে, সেই নলেজটি তুমি যখন তোমার মাথার ভিতরে ঢুকিয়ে নিবে, স্টোর করবে, সেটার জন্য তোমার সেলফ স্টাডি দরকার। কারণ তখন তোমার ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশন দরকার একটা জিনিস ভালো মতো বুঝার জন্য। কিন্তু এরপরে এই নলেজটা তুমি যদি তোমার মধ্যে রেখে দাও, কারোর সাথে শেয়ার না করো, তুমি দেখবা কি, ছোটবেলায় আমরা অনেক বাংলা বই পড়ছিলাম না, আমার বাংলা বই অনেক গল্প ছিল, কবিতা ছিল, জি কয়টা আমাদের ভাইয়া। মনে আছে? মনে নাই। কিন্তু এগুলো মনে রাখার আমাদের দরকারও নাই। কিন্তু এই যে আমরা মেডিকেল এখন যে জিনিসটা পড়ছি, এটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে, খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি মনে রাখতে হবে। সো এটা কিন্তু মানে ওই স্টাইলে পড়লে হবে না। সো নলেজ গেইন করার জন্য তোমার সেলফ স্টাডিটা তুমি করে নিলে, এরপরে এই নলেজটাকে তুমি একদম সিমেন্ট করে ফেলতে চাও তোমার মেমোরির সাথে, তুমি তোমার জি ভাই। স্কিলের সাথে সিমেন্ট করে ফেলতে চাও, তুমি চাও যে স্পন্টেনিয়াসলি তুমি এই জিনিসটা কোয়েশ্চেন করলে অ্যান্সার করতে পারবা। এই জন্য দরকার গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডিতে কি হয়, একজন একটা টপিক কয়েকজনের সাথে ডিসকাস করে, সাপোজ 3-4 জনের একটা গ্রুপ থাকে, এর মধ্যে 4জনই একজন এক একটা টপ গ্রুপ, মানে একজন এক একটা টপিক বাকি 3জনকে এক্সপ্লেন করে, বাকি 3জনকে পড়ায়, বাকি 3জনকে বুঝায়। তুমি যখন গ্রুপ স্টাডি করবা, একটা সেলফ স্টাডি করার পর দুইটা জিনিস লাভ হবে। একটা জিনিস যেটা লাভ হবে সেটা হচ্ছে যে তুমি কি সুন্দর করে তুমি বন্ধুদের কাছে যে বুঝিয়ে বললা, ঠিক এই টেকনিকটাই কিন্তু তুমি তোমার টিচারের সাথে অ্যাপ্লাই করতে পারবা। তুমি যেভাবে তোমার স্টুডেন্টকে ভালো মতো বুঝাতে পারো, সেই একইভাবে তুমি যদি টিচারকে বলো, টিচার বুঝবে যে তুমি জিনিসটা খুব বেসিক বুঝে পড়েছো। এবং টিচাররা কিন্তু দে আর হাংরি ফর ইট, যে তুমি হচ্ছে একটা জিনিস বেসিক থেকে বলছো, নট না বুঝে মুখস্থ করে বলছো। সো এটা একটা লাভ হবে যে তোমার ইমপ্রেশনটা ভালো হবে। প্লাস তুমি যখন কোনো কিছুটা এক্সপ্লেন করার জন্য তোমার একটা প্রিপারেশন দরকার, না বুঝে মুখস্থ করলে বা না বুঝে পড়লে কিন্তু এই প্রিপারেশনটা হয় না। তুমি যখন তোমার ফ্রেন্ডদেরকে বুঝাবা, তারা কিন্তু তোমাকে প্রশ্ন করবে যে তুই কি বললে, আমি কিছুই বুঝি না, এটা কেন হইলো, আমার বল আবার। এই যে প্রশ্নগুলো যখন উত্তর দিবা, তখন তুমি দেখবা যে তুমি নিজে অনেক কিছু পড়ে ফেলতেছো, অনেক কিছু জেনে যাচ্ছ। বা তুমি একটা জিনিস জানো না, তোমার ফ্রেন্ড সেটা তোমাকে জানালো, যে আরে তুই এটা জানিস না, এটা তো উত্তর এটা। এবং তুমি এক্সপ্লেন করবা যখন গ্রুপে, তুমি বুঝতে পারবা যে তোমার পুরো টপিকের এই একটা সিঙ্গেল পোর্শন একটা ল্যাকিং ছিল। সো তুমি তোমার তখন সচেষ্ট তুমি হবা যে এই জিনিসটা আবার ভালো করে পড়ে নেওয়ার জন্য। তাহলে দেখলা তো সেলফ স্টাডির দরকার কি, একটা নলেজ খুব ভালোভাবে নিজের মাথাকে নেওয়ার জন্য। কিন্তু গ্রুপ স্টাডি দরকার এই সেলফ স্টাডিটা কি অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা সেটাকে জাজ করার জন্য, সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য, ভালো করে প্রেজেন্ট করার জন্য, টিচারের কাছে ইমপ্রেশন ভালো করার জন্য, নিজের নলেজ পোক্ত করার জন্য। এবং থ্যাংক ইউ একই ভাইয়া। সাথে যে বাসায় থাকবে না হলে থাকবে, সেটাও একই। তুমি বাসায় থেকে সেলফ স্টাডি করবা সপ্তাহে 3-4 দিন, বাকি 3 দিন যদি হলে এসে গ্রুপ স্টাডি করো। হলে যে খুব ভালো পড়া হবে তোমার তখন এমনটা না, বেশি সময় আড্ডাই দেওয়া হবে, কিন্তু একটি আইটেমের আগে যে গ্রুপ স্টাডিটা হয়ে যাবে আগের রাতে, এতে দেখবা যে অনেক ভালো হবে। এবং সামনের ইয়ারগুলোতে কিন্তু তোমার গ্রুপ স্টাডি আরো বেড়ে যাবে, তোমরা যখন ওয়ার্ডে যাও, ক্লিনিক্যাল স্টাডি লাগবে, তখন দেখবা যে গ্রুপ স্টাডি ছাড়া একদম হচ্ছে না, একদম মানে খাপ খাওয়াতে পারছো না। সো এখন থেকেই ডোন্ট কিপ অল ইউর নলেজ টু ইউর সেলফ, ডোন্ট বি সেলফিশ, just propagate the knowledge
এন্ড তোমার গ্রুপ স্টাডি করাটা আমি রেকমেন্ড করছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা খুব সুন্দরভাবে বলছিলেন যে আমাদের নলেজ গেইনের ইনিশিয়াল স্টেপে আমরা হচ্ছে সেলফ স্টাডি করব, পরবর্তীতে এটা যদি আমাদের মেমোরিতে লঞ্জিভিটি দিতে চাই বা টিচারের সামনে প্রেজেন্ট করতে চাই, তখন আমাদের গ্রুপ স্টাডির ইম্পর্টেন্স রয়েছে বা সিগনিফিকেন্স রয়েছে। তো থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের সাবজেক্ট স্পেসিফিক স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজিগুলো কিরকম হওয়া উচিত? দেখা যাচ্ছে অ্যানাটমিতে কিভাবে পড়া উচিত, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আপনার অভিজ্ঞতা থেকে আমাদের সাবজেক্ট বেস কিভাবে এই বইগুলো, কি কি বই পড়া উচিত বা কিভাবে আমাদের লেসন গুলো প্রিপেয়ার করা উচিত রেগুলারলি, সেটা নিয়ে ভাই আপনি কিছু বলবেন কিনা? আচ্ছা আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ তো শুনতে মুবিন পাচ্ছি আমাকে? ভাইয়া, শুনতে আচ্ছা পাচ্ছি আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার প্রশ্নটা ছিল যে মানে সাবজেক্ট স্পেসিফিক কি কোনো স্ট্র্যাটেজি আছে কিনা। জি আসলে ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, এটা তুমি ভালো প্রশ্ন করেছো যে আমরা ধরো এর আগে যখন পড়াশোনা করতাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, সবগুলো হচ্ছে একটা টাইম ভাগ করে নিতাম যে আমি 2 ঘন্টা ফিজিক্স পড়বো, 2 ঘন্টা ম্যাথ পড়বো, এরকম। তবে এখন যেহেতু তোমাদের 3টা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এই 3টা সাবজেক্ট তোমরা কিন্তু শুরু থেকে দেখতে পাবা 3টা সাবজেক্টের ক্লাসও ইকুয়াল না, কারিকুলাম ইকুয়াল না। যেমন অ্যানাটমি কিন্তু অনেক বড়, ফিজিওলজি অনেক ছোট অ্যানাটমির থেকে, বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি অলমোস্ট ইকুয়াল ইন লেংথ আর কি, বা ইন সাইজ। তো অবশ্যই তোমার স্টাডি স্ট্র্যাটেজিতে একটু এদিক সেদিক করতে হবে, মানে ইন ইকুয়ালিটি আনতে হবে। অ্যানাটমিটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে না এমন না, বাট অ্যানাটমির জন্য টাইম বেশি রাখবা। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির জন্য যদি তুমি 1 ঘন্টা করে টাইম রাখো, অ্যানাটমির জন্য সেখানে হবে 2 ঘন্টা, মানে জাস্ট এটা আমি রেশিওটা বললাম। এরপর আমি সাবজেক্ট স্পেসিফিক স্ট্র্যাটেজিতে চলে যাচ্ছি। ফার্স্ট আমি অ্যানাটমির কথা বলছি। আচ্ছা, অ্যানাটমিতে তোমরা যদি এখন কলেজ খোলা থাকতো তাহলে আমি তোমাদেরকে যেটা বলতাম যে আমি পার্সোনালি যে কাজটা করতাম, এটা আমার ইয়ারে যারা আছে তারা অনেকে হয়তো মানে মানে তারা এক্সপিরিয়েন্স করেছে যে আমাদের যে ডেড বডি বা ভিসেরা ছিল, আমি অনেক বেশি ভিসেরার সাথে মানে একটা মানে ভিসেরার সাথে খুব বেশি ইন্টিগ্রেটেড ছিলাম। লাইক যে ভিসেরা বলো বা ডেড বডি বলো বা ক্যাডেভার বলো, আমি অনেক বেশি আগ্রহ নিয়ে ডিসেকশন করতাম। মানে আমাদের নিজেদের গ্রুপের ক্যাডেভার বাদ দিয়ে আমি বাকি গ্রুপের ক্যাডেভারও ডিসেকশন করতাম। ওয়াও। এটাতে আমার নিজের লাভ যেটা হয়েছিল যে আমি ভিজুয়ালাইজ করতে পারতাম অ্যানাটমিটা, কোথায় কোন অর্গান বা কোথায় কোন নার্ভ বা কোথায় কোন ভেসেল, আমি ভিজুয়ালাইজ করতে পারতাম। এবং এমনও কয়েকদিন হয়েছে যে আমি লাইক বই নিয়ে আমি জাস্ট, যেমন সুপ্রেক্স এবং ইনফ্রেক্সে আমি মানে লাইক আমাদের ক্লিনিক্যালে একটা কথা বলে বেড সাইড স্টাডি, রোগীর পাশে বসে বই নিয়ে পড়া। তো আমি তখন মানে ডেড বডি সাইড স্টাডি করেছিলাম কয়েকদিন, ভিসেরার পাশে বা ডেড বডির পাশে। বিশেষ করে সুপ্রেক্স ইনফের সময় মাসেলগুলো আমি জাস্ট মিলে মিলে দেখেছিলাম যে বইয়ে যেভাবে বলা অ্যাকচুয়ালি ওভাবে কিনা। আমার নলেজটা কিন্তু অলমোস্ট ভিজুয়ালি হয়েছিল, বইয়ের সাথে কানেকশন যতটা না ছিল তার থেকে কানেকশন ছিল বেশি আমার মানে প্র্যাকটিক্যালি আর কি। তো যাই হোক, এখন তো কলেজ বন্ধ, এখন তোমরা কিভাবে পড়বা আমি তোমাদের একটু বলছি। তোমাদের একটা স্টেপল বুক থাকতে হবে, মেইন একটা বুক, যে বইটা থেকে তুমি সবকিছু পড়বা। এবং তোমরা বেশিরভাগই হয়তো বিশ্রাম সিংটা পড়ো, এটা অনেক ভালো একটা বই। তোমরা বিশ্রাম সিংটা অ্যাটলিস্ট সবকিছু পড়বা। আর একটা বই তোমাদের স্যাররা বারবার বলে, দত্ত, একে দত্তের কথা। এই বইটা থেকে তোমরা কি করবা, মেজর ভিসেরা গুলা পড়বা। যেমন ফার্স্ট কার্ড হচ্ছে হার্ট আর লাংটা অবশ্যই দত্ত থেকে পড়ে রাখবা। সেকেন্ড কার্ড অ্যাবডোমেনে স্টমাক, তারপর হচ্ছে লিভার, কিডনি, ইউটেরাস, এই ভিসেরা গুলো অবশ্যই দত্ত থেকে পড়ে রাখবা। তো এই কয়েকটা ভিসেরা যদি দত্ত থেকে পড়ে রাখো তাহলে দত্ত থেকে তোমার আর কিছু লাগবে না। আর যেটা বললাম যে অ্যাটলাস, অবশ্যই বই পড়ার সময় পাশে অ্যাটলাসটা খুলে রেখে রেখে পড়বা, তাহলে দেখবা যে মানে তুমি একটু ভালো। আর তোমাদের অনেকের কম্পিউটার আছে, মোবাইল আছে, তোমরা অনেক রকম সফটওয়্যার আছে, 3D সফটওয়্যার, কিভাবে বডিকে ভিজুয়ালাইজ করা যায়, ডিরেক্ট যে পড়ার সময় ভিজুয়াল অ্যানাটমিটা যে বই থেকে, আমার অ্যানাটমির জন্য স্ট্র্যাটেজি এটাই। আচ্ছা, ফিজিওলজিটা নিয়ে একটু বলি। আচ্ছা আচ্ছা, অ্যানাটমিতে ইম্পর্টেন্ট কিছু জিনিস বাদ পড়ে যাচ্ছে, হিস্টোলজি আর এমব্রায়োলজি। এই দুটো নিয়ে একটু বলি আমি। হিস্টোলজি আর এমব্রায়োলজিতে যে জিনিসটা, দুটাতেই দুটা আলাদা পার্ট আছে, সিস্টেমিক হিস্টোলজি এন্ড সিস্টেমিক এমব্রায়োলজি, আবার জেনারেল এমব্রায়োলজি এন্ড জেনারেল হিস্টোলজি। এটা একটু আলাদা করার দরকারটা কি, তোমাদের যখন অ্যানাটমি ভাইভা হবে প্রফে, দেখবা কি দুইটা আলাদা দিনে ভাইভা হচ্ছে, হার্ড পার্ট, সফট পার্ট। হার্ড পার্টে পুরো জেনারেল হিস্টোলজি এবং জেনারেল অ্যানাটমির জন্য আলাদা সেগমেন্ট থাকে, এবং ওখান থেকে যদি একটা কোয়েশ্চেন শুরু করে, সেই কোয়েশ্চেনের অনেক ডিপে যে অনেক কিছু ধরে ফেলতে পারে। এজন্য জেনারেল হিস্টোলজি আর জেনারেল অ্যানাটমিটা তোমরা চেষ্টা করবো যে খুব ভালো মতো পড়তে। সরি, জেনারেল এমব্রায়োলজি ভাইয়া,
ভাইয়া আমি আমি যদি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ভাইয়া এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমরা হচ্ছে K77 এর আমাদের ব্যাচ গ্রুপে সেখানে হচ্ছে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের আবরার ভাইয়ের সাথে আমরা একটা সেশন হতে পারে। তো আমাদের কোনো ফ্রেন্ডসদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। তো আচ্ছা সেখানে আপনি যেহেতু হিস্টোলজি এমব্রিওলজির কথা বলছিলেন, তো সেখানে হচ্ছে আমাদের একজন ফ্রেন্ড মেরাজ মোনেম সে প্রশ্ন করেছে যে ভাইয়া আমরা হিস্টোলজিতে কিভাবে পড়বো। তো ভাইয়া আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, হিস্টোলজি হচ্ছে একটা মানে ডিএমসিয়ানদের জন্য একটা বিভীষিকা। কেন? জি এটা ভাইয়া। কারণটা সবাই জানো। মানে শেখগুপ্ত ম্যাডাম ক্লাসটা নেন এবং তিনি এত নলেজেবল একজন পার্সন যে তার নলেজ আসলে সবাই আসলে ক্লাসে নিয়ে মানে কুলাতে পারে নাকি, এটা একটা কথা। মানে এটার সাথে তো অনেকে রিলেট করতে পারবা। তো আমি জাস্ট তোমাদের ডিএমসিএনদের জন্য স্পেসিফিক একটা স্ট্র্যাটেজি দিতে পারি। আমি এটা করতাম, আমি শেখগুপ্তা ম্যাডামের ক্লাস রেকর্ড করতাম, পরে রুমে ওয়াও, যেয়ে আমি ওয়াও। হচ্ছে আহ, আমি স্লো মোশনে শুনতাম। কারণ উনি আছে অনেক ফাস্ট, অনেক ইনফরমেশন দেন। কিন্তু তোমরা যদি এটা করতে পারো, স্লো মোশনে না হোক, স্টপ করে করে তোমরা নোট করো বাসায় যে বা রুমে যে, বা যে জাস্ট ওনার লেকচার ফলো করলেই পুরো জেনারেল হিস্টোলজি পুরোপুরি কাভার হয়ে যাবে তোমাদের পরীক্ষার জি জন্য, ভাই। বা ইভেন পরবর্তী লেভেলে তোমাদের যতটুকু লাগবে সব কাভার হয়ে যাবে। আর জেনারেল এমব্রায়োলজিটা হচ্ছে যে তোমরা এটা তোমরা অবশ্যই তোমাদের কলেজের লেকচার ফলো করবা। কারণ কলেজের যে মানে অ্যানাটমি থেকে যেটা পড়ানো হয় সেই জেনারেল এমব্রায়োলজিটা অনেক ভালো মতো পড়ানো হয়। এরপর তোমার টেক্সট জি ফলো ভাই। করতে পারো। আচ্ছা, তাহলে একটু গেল ফিজিওলজিটা। আমি তোমাদেরকে বলি, ফিজিওলজি নিয়ে মেইন কোয়েশ্চেন যেটা আসলে ভাই গাইড পড়বো না গাইটন পড়বো, বা ভাই অন্যান্য বই কি পড়বো কিনা। আচ্ছা, আমি সহজ করে বলে দিচ্ছি। গাইটনটা পড়তে কঠিন লাগে, কিন্তু গাইটনের 4টা সিস্টেম আছে যেটা না পড়লেই নয়, এবং এগুলো ছাড়া পড়লে আসলে তুমি বুঝতে পারবা না ভালো। এই 4টা সিস্টেম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। এই 4টা সিস্টেম অবশ্যই গাইটন থেকে কষ্ট করে হলেও পড়বে। এবং টেক্সট বই পড়তে শুরুতে সবারই কষ্ট হয়, কারণ আমরা সবাই বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে বেশিরভাগ এসেছি। কিন্তু তুমি যদি পড়া শুরু করো ফার্স্ট ইয়ার থেকে টেক্সট বই, সামনের ইয়ারে দেখবে তোমার সুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে জি ফিজিও ভাইয়া। নিয়ে তুমি আমি আমি এতটুকুই বললাম। আর হচ্ছে যে একটা বই আছে সিসি চ্যাটার্জি, সেখান থেকে তোমার জি সিবিএস। ভাইয়া। ভাইয়া কানেকশন লস্ট হয়েছিল, তোমার এখন আমরা শুনতে পাচ্ছি। সিসি, আচ্ছা, সিভিএস থেকে তোমার সিসি চ্যাটার্জি পড়বা। সরি, সিসি চ্যাটার্জি থেকে তোমার সিভিএস পড়বা, যদিও এটা খুব একটা আউটডেটেড বই, তাও আমাদের ক্লাসে পড়ায় আর কি। আর হচ্ছে যে আরেকটা কথা যে মানে যেটা জিজ্ঞেস করে যে জ্ঞানং পড়তে হবে কিনা, জ্ঞানং থেকে তোমরা সিভিএসটা একটু পড়ো আর এন্ডোক্রাইনোলজিটা পড়ো, বাট এটা পরে যখন তোমরা সব শেষ করে ফেলেছো তারপরে। আচ্ছা, আর বায়োকেমিস্ট্রি নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। বায়োকেমিস্ট্রিতে তোমরা অবশ্যই ফুল ক্লাস লেকচার ফলো করবে। এবং এবিসি বইটা মোজাম্মেল স্যার অসম্ভব সুন্দর একটা বই লিখেছে, এটা খুবই জি সুন্দর একটা ভাইয়া। বই। আমরা এখন ফিফথ ইয়ারে মেডিসিনের বেসিকের জন্য, সার্জারির বেসিকের জন্য বারবার আমাদের এবিসি বইটা খোলা লাগে। সো এবিসি বইটা পড়বা, পুরো লেকচারটা ফলো করবা, এবং লিপিন কোডটা পড়বা শুধুমাত্র একটা টপিকের জন্য, সেটা হচ্ছে ভার্মিন, ঠিক আছে? আর টপিকের জন্য লিপিন কোড পড়া অত্যাবশ্যকীয় না। আমি কিন্তু সব কথা বলছি জাস্ট পাস করার জন্য, বা টু কিপ আপ উইথ দ্য স্টাডিজ এর জন্য কি লাগছে। আমি কিন্তু আউট জি অফ দ্য ভাইয়া। ওয়ার্ল্ড কিছু বলছি না, মানে মুবিনরা কিন্তু এই সেশন থেকে খুব একটা উপকার পাবে না, সত্য কথা। না আমি ভাই, হচ্ছে সবার আমজনতা, সেশন। আমাদের ভাই ব্রাদারদের জন্য কথা বলতেছি। তো এই ছিল সাবজেক্ট স্পেসিফিক, মানে তুমি যেটা জানতে চেয়েছো আর কি ভাইয়া। আচ্ছা, তো ভাইয়া আমি কিছু কোয়েশ্চেন করছি। তো ভাইয়া আমাদের ব্যাচ গ্রুপে আমাদের K77 যে কোয়েশ্চেন গুলো এসেছে, প্রথম আমি জি, কোয়েশ্চেন নিচ্ছি হচ্ছে শান্ত প্রমিত সাহা। শান্ত প্রমিত সাহা কোয়েশ্চেন করেছে, দ্য পারপাস এন্ড ফ্রুটফুলনেস অফ স্টাডিং গাইডেন এন্ড জ্যাঙ্কুরা লাইক টেক্সট বুকস আদার দ্যান বিসাইড গাইড বুকস। অর্থাৎ সে বলতে চাচ্ছে গাইড বুকের পাশাপাশি আচ্ছা গাইডেন বা জ্যাঙ্কুরা এগুলো ডেসক্রিপটিভ বইগুলো তার পড়াটা কতটুকু ভালো বা কতটুকু ইফেক্টিভ হবে। তারপরে আচ্ছা ভাইয়া কোয়েশ্চেন করেছে আমাদের K77 এর ইস্তিয়াক হোসেন কোয়েশ্চেন করেছে, গাইড অর টেক্সট বুক অর বোথ, আর ইফ বোথ দেন হাউ টু মেক ইট লেস টাইম কনজিউমিং। অর্থাৎ সে কি আচ্ছা গাইড পড়বে নাকি টেক্সট বুক পড়বে, আর যদি সে দুইটাই পড়ে তাহলে কিভাবে জিনিসটাকে টাইম কনজিউমিং মানে লেস টাইম কনজিউমিং করা যায়, সে কোয়েশ্চেন আচ্ছা করেছে। তারপরে ভাইয়া আচ্ছা আমাদের K77 থেকে কোয়েশ্চেন এসেছে রিফাত তানজিমা আশরাফের রীতি। সে কোয়েশ্চেন করেছে যে যদি শুধু গাইড পড়ি ফার্স্ট ইয়ারে, এটা কি পরবর্তী প্রবলেম হবে কিনা ফার্স্ট প্রফ রিটেন বা ভাইভাতে বা ফিউচারে। এছাড়াও ভাইয়া আরো কিছু কোয়েশ্চেন এসেছে আমাদের এই বই বা গাইড রিলেটেড কোয়েশ্চেন। আমাদের K77 এর মুস্তাফিজুর রহমান খান হানিফ সে প্রশ্ন করেছে যে একটি সাবজেক্টের জন্য বিভিন্ন লোকের বই রয়েছে, কোনটি মন্দ নয়, কোনটা এক এক দিক ভালো, কোনটা একটা ফিগার ভালো, কোনটা একটা ডায়াগ্রাম ভালো। তাহলে সে আসলে বুঝতে পারছে না যে এতগুলো বই, এতগুলো গাইড, কোথায় কোনটা ভালো, এটার মধ্যে একটা কোঅর্ডিনেশন,
বা কিভাবে আমি টাইমগুলো সেভ করব। তো ভাই এই ছিল আমাদের বই রিলেটেড কোয়েশ্চেন। তো ভাইয়া এগুলো এগুলো আমি চেষ্টা করবো ভাইয়া আপনি আচ্ছা সবগুলোকে কম্পাইল করে একটা সামারি একটা আনসার আচ্ছা দিতে। আচ্ছা, তোমার প্রশ্নগুলো থেকে আমি যে সারমর্মটা পেয়েছি যে একটা সবারই প্রশ্ন যে বই নাকি গাইড, আর যদি বই পড়িও কোন বই পড়বো, আর হচ্ছে গাইড পড়লে প্রবলেম হয় কিনা। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলে নিতে চাই যে আমরা সবাই হচ্ছে আসলে একটা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমাদের কারো কারো স্কুলে ইংলিশ খুব ভালো মতো পড়াতো, স্কুলে ইংলিশ আসলে ভালো মতো পড়ানো হয় না। তাও আমরা যারা অনেকে মুভি দেখেছি, টিভি সিরিজ দেখেছি, তারা হয়তো একটু ইংলিশটা ভালো বুঝতে পারে, একটু স্বতঃস্ফূর্ত বা স্বচ্ছন্দ। কিন্তু বেশিরভাগ কিন্তু এটা না, 80% টু 90% ইংলিশ পড়তে কমফোর্টেবল না। তোমরা যারা ইংলিশ পড়তে কমফোর্টেবল না, আমি তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস বলছি যে ভাইয়া তোমরা সারা জীবন, ভাইয়া পুরা তোমরা সারা জীবন ডাক্তারি করবা, সারা জীবন শিখার টাইম আছে। তোমরা এখনই ইংলিশ পড়তে পারছো না দেখে একদম মানে টেক্সট বই পড়বা না। এই আইডিয়াটা নিয়ে থাকলে তুমি সারা জীবনে কখনোই তোমার সেলফ ডেভেলপমেন্ট করতে পারবে না। একজন ডাক্তার, তুমি অনেক ডাক্তার দেখবা যে অনেক স্যার আছেন খুবই ওয়েল স্পোকেন, খুবই সুন্দরভাবে কথা বলতে পারেন, ক্লাস নিতে পারেন। কেউ কেউ আছেন যে তাদের কি বলতে চাচ্ছেন সেটা এক্সপ্রেসই করতে পারেন না। এটা কাউন্ট হচ্ছে যে তারা ছোটবেলা থেকে কিছু লিমিটেশনের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছেন। তুমি ফার্স্ট ইয়ারে এসে দেখলা যে টেক্সট বই পড়তে তোমার অনেক কষ্ট হচ্ছে, অনেক সময় লাগছে। এখন আমি তোমার বলতেছি তুমি কি কি করবা। তোমার যদি টেক্সট বই পড়তে বা গাইড বই পড়তে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, তাও তুমি পড়ো। তুমি দেখবা যে তুমি প্রথম সপ্তাহে তোমার পড়তে যত কষ্ট হচ্ছে, পরের সপ্তাহে পড়তে আরো আরাম হচ্ছে। একটা সময় তুমি অলমোস্ট দেখবা যে তুমি যে পড়ে ফেললে একটা জিনিস কিছু মনেই হয়নি। আর টেক্সট বই বা গাইড বইগুলো তুমি কিভাবে পড়বা, মুখস্থ করে পড়বা না, কিছু পড়বা না, জাস্ট গল্পের বইয়ের মতো করে প্রত্যেকটা লাইন থেকে কি ইনফরমেশন সেটা একবার জাস্ট চিন্তা করে পরের লাইনে চলে যাবা। নো প্রেশার যে তোমার এটা করতে হবে। এভাবে তুমি যখন আস্তে আস্তে একটা চ্যাপ্টার শেষ করলা, এরপর তুমি যখন গাইডে গেলা, তখন তুমি সবচেয়ে বড় যে জিনিসটা দেখতে পাবা যে ভাই আমি তো গাইড থেকে অনেক কিছু বেশি জানি, এই গাইডে কি ফালতু লিখছে। একবার করে দেখো এই জিনিসটা, ট্রায়াল হবে, তারপর দেখবো যে তোমার মধ্যে একটা আগ্রহ চলে আসবে, ধর এই গাইড পড়াচ্ছে আমি বই পড়ি। কারণ আমি এটা কেন বলতে চাচ্ছি যে একটা আমাদের সিনিয়র ভাইয়েরা কিন্তু গাইড লিখেছেন অনেক কষ্ট করে, পুরো বইটা পড়ে সেটা জিস্ট করে গাইড লিখেছেন। পুরো বইয়ে যদি 100% নলেজ থাকে, গাইডে তারা 50% নলেজটাকে নিয়ে এসেছেন যেটুকু না জানেন। এখন তুমি যদি গাইডের শুধু 50% নলেজ বেসিস করে পরীক্ষার হলে যাও, তুমি কিন্তু সেই 50% রিপ্রোডিউস করতে পারবে না। তুমি সেই 50%-এরও 50% রিপ্রোডিউস করতে পারবে। তাহলে তুমি চিন্তা করো যে তোমার নলেজটা কিন্তু অনেক কম হয়ে গেল। আবার জি তুমি যদি ভাইয়া। টেক্সট বই যদি কষ্ট করে একটু পড়ে যাও, গাইডের সাথে মিলিয়ে পড়ে যাও, তুমি দেখবো যে তুমি 50%-এর চেয়ে একটু বেশি প্রডিউস করতে পারবে, 60-70% প্রডিউস করতে পারবে। এখন আমি একটু বলি যে হচ্ছে তোমার, অনেকে বলবে যে ভাই আমি তো পড়া শেষ করতে পারবো না, আমার কার্ড চলে আসবে, টার্ম চলে আসবে, আইটেম চলে আসবে, আমি তো পড়া শেষ করতে পারবো না। তুমি একটা টাইম রাখো যে আমি আইটেমের আগে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা গাইড পড়ে যাব। এর আগে যে টাইমটা তুমি পাচ্ছ, ওই টাইমটা তুমি চেষ্টা করো টেক্সট বই পড়তে। ওই টাইম হওয়ার আগ পর্যন্ত তুমি চ্যাপ্টার শেষ করতে পারো না পারো, যতটুকু পারো ওটাই তোমার লাভ। এরপর তুমি বাকিটা গাইড পড়ে কভার করে ফেলো। যেমন এখন আমি অনেক বড় বড় কথা বলছি, আমি 4th ইয়ারে যখন ছিলাম, খুব অল্প টাইম ছিল আমাদের, আমি চেষ্টা করতাম যে টেক্সট বই পড়ে তারপরে আইটেম দিতে। কিন্তু টেক্সট বই চ্যাপ্টারগুলো এত বড় ছিল, আবার আইটেমগুলো এত ঘন ঘন ছিল যে আমি প্রতিদিন টেক্সট বই পড়ে আইটেম দিতে পারতাম না। মানে পড়তাম কিন্তু টপিক শেষ হতো না। কি হতো, লাইক আমি একটা টপিক শুরু করলাম আল্লাহর ওয়াস্তে পড়া বই থেকে, আইটেমের 2 ঘন্টা আগে দেখতাম যে হ্যাঁ আমার তো টপিক 50% শেষ হয় না আইটেমের টপিক। তখন আমি বাকি যে 2 ঘন্টা টাইম ওখানে টান দিয়ে আমি আইটেমটা গাইড থেকে পড়ে ফেলতাম। যতটুকু পড়া হয় নাই টেক্সট বই থেকে হয় নাই, ডাজেন্ট ম্যাটার, পরে যদি কখনো বেঁচে থাকে, মানে আল্লাহ যদি বাঁচায় রাখে পরে পড়বো। মানে জিনিসটা এরকম যে একটু চিল অ্যাপ্রোচে আগাও। তোমার একটা তুমি মিনিমাম টাইম ঠিক করো যে আমি যদি মানে ইমার্জেন্সি একটা টাইম ঠিক করো যে মিনিমাম আমি এতটুকু টাইম গাইড থেকে আইটেমের প্রিপারেশন নেব। তার আগে তো আমার টাইমটা ফ্রি, ওই টাইমটা তুমি চেষ্টা করো যে টেক্সট বইটা পড়ে রাখতে। এই অভ্যাসটা তুমি করো, তুমি একটা সময় দেখবো যে তুমি গাইড বইয়ের উপর ভরসা করতে পারছো না, তোমার কাছে মনে হচ্ছে আমি তো টেক্সট বই পড়লে আরো কিছু জিনিস বের করতে পারবো, তাই না? এটাই আর কি। আর টেক্সট বই আচ্ছা। কোনটা পড়বা, এটা হচ্ছে তোমাদের ক্লাসে টিচাররা যেই বইটা পড়াতে বলে। বিশেষ করে অ্যানাটমিতে আমি বললাম ভিশাম সিং এর কথা, ফিজিওতে বললাম বিশেষ করে গাইটনের কথা মেইন বইয়ের মধ্যে, এবং বায়োকেমে বললাম এবিসির কথা। এই তিনটা তোমাদের জন্য স্টেপল বুক হিসেবে থাকুক, আশা করি সমস্যা হবে না। থ্যাংক ইউ ভাইয়া, ভাই খুব সুন্দর করে গুছিয়ে বলছিলেন আমাদের এতগুলো কোয়েশ্চেন। আমি ভাবছিলাম ভাইয়া কি হবে, এতগুলো কোয়েশ্চেন দেওয়া ঠিক হচ্ছে কিনা, ভাইয়া কষ্ট পাবেন কিনা। তো ভাই খুব সুন্দরভাবে আনসার দিয়েছেন। তো ভাইয়া যেটা বলছিলেন যে আমরা প্রেশার নিব না, আমরা চিল মুডে থাকবো, ঠিক আছে? এটা চিল মুডে থেকে যতটুকু পড়া যায়। আচ্ছা, আর আরেকটা যারা আমাদের ভিউয়ার্স আছে তাদেরকে আমি বলবো যে আমি যেরকম কোয়েশ্চেন নিয়েছি এই প্রোগ্রামের আগে, তেমনি এখন যদি কারো মাথায় কোনো কোয়েশ্চেন আছে
ঠিক চলে আসে, তাহলে দয়া করে সেটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব। যদি আমাদের প্রোগ্রামের সময় পাই অবশ্যই আমরা চেষ্টা করবো শেষ করে কোয়েশ্চেনের আনসার দিতে। আচ্ছা, তো ভাইয়া সাবজেক্ট স্পেসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে যখন, তখন আমাদের আরেকজন ফ্রেন্ড সে রাজশাহী মেডিকেল কলেজ থেকে কোয়েশ্চেন করেছে। সে প্রশ্ন করেছে যে অ্যানাটমিতে যেমন অনেক ফিগার আছে, তারপরে ফিজিওলজিতে যেমন অনেক ফিগার ডায়াগ্রামটাও আছে কিছু না কিছু, বায়োকেমিস্ট্রি কোনো ফিগার নেই, কোনো ডায়াগ্রাম নেই, মানে তুলনামূলক অনেক কম আছে। তো পরীক্ষার হলে বায়োকেমিস্ট্রি কিভাবে আমি মানে প্রেজেন্টেশন স্কিলগুলো আমাদের কিরকম হওয়া উচিত, যখন এখানে ফিগার ডায়াগ্রাম অনেক কম পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মানে একটু এক্সাম স্ট্র্যাটেজিতে চলে যাচ্ছ, তাই তো? মানে বিশেষ করে রিটেন এক্সাম স্ট্র্যাটেজি, তাই না? আচ্ছা আচ্ছা, অ্যানাটমিটা তুমি বলে দিয়েছো যে অ্যানাটমিতে ছবি আঁকবে, প্রত্যেক কোশ্চেনে ছবি থাকবে একটা। এখন ছবিটা কিন্তু একদম শিল্পীর তুলির আঁচড়ের ছবি হতে হবে না, একদমই না, কোনো দরকার নেই। এটা করে টাইম নষ্ট করে বড় নাম্বার আরো খারাপ আসে। ছবিটা আঁকবে যতটুকু সম্ভব ডায়াগ্রামেটিক। জি ভাইয়া, ছবি নিয়ে যখন কথা বলছি, আমি ছবি নিয়ে কিছু কোয়েশ্চেন নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা তো আচ্ছা, এখন ঠিক আছে। হচ্ছে ভাইয়া আমাদের ফ্রেন্ড শান্ত প্রমিত সাহা সে প্রশ্ন করেছে যে আমার ড্রয়িং অনেক খারাপ, তাহলে আমি কিভাবে পরীক্ষা হলে ছবি আঁকবো? আর আমাদের আরেকজন ফ্রেন্ড সে দীপ্তনুর কল্লোল কোয়েশ্চেন করেছে যে এক্সামে লিখিত অংশ অনেক ছবি আঁকতে হবে, ডায়াগ্রাম আঁকতে হয়, বাট সে টাইম ম্যানেজ করতে পারছে না, অর্থাৎ ছবি আঁকার সাথে টাইম ম্যানেজমেন্টও কিভাবে করা যায়। তো ভাইয়া আপনি কন্টিনিউ করতে পারেন আপনার মতো আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, আমি ফার্স্টে ছবি নিয়ে বলছিলাম, ছবিটা একদমই শিল্পীর তুলির আঁচড়ের ছবি হতে হবে না, কোনো দরকারই নেই, সুন্দরও হতে হবে না। জাস্ট আমরা ছোটবেলায় যে স্টিক ফিগার আঁকতাম না, একটা গোল দিতাম, একটা একদিকে একটা হাত জি দিতাম, ভাইয়া, একটা পা দিতাম, দাগ দিয়ে স্টিক ফিগার আঁকলেও হবে, কোনো সমস্যা নেই। বাট তালপাতার সেপাই। প্রত্যেকটা পার্ট তুমি যেন আইডেন্টিফাই করে দিতে পারো এভাবে, তাহলেই হবে। আর তুমি চেষ্টা করবে যে যত অল্প টাইমে ছবিটা আঁকতে পারো, এজন্য তুমি ডিরেক্ট কালার সিল দিয়ে টান দিতে পারো, এমন না যে তুমি পেন্সিল দিয়ে একে ভিতরে কালার দিয়ে ফিল করবে, দরকার নাই। তুমি ডিরেক্ট কালার পেন্সিল বা কালার পেন দিয়ে টান দিতে পারো। আমি একটা দিয়ে দিই যে আর্টারি গুলো টান দিবা লাল কলম দিয়ে, ভেন গুলো টান দিবা নীল কলম দিয়ে, নার্ভ টান দিবা হচ্ছে ইয়েলো কালার দিয়ে, লিম্ফ টান দিবা গ্রিন কালার দিয়ে। আর যদি বাকি কিছু থাকে সেটা পেন্সিল দিয়ে টান দিবা। এবং সবকিছু দাগ দাগ স্টিক ফিগার হলেও সমস্যা নাই, বাট প্রত্যেকটা জিনিস যেন তোমার মানে তুমি যেটা বুঝাতে চাচ্ছ সেটা যেন ভালো মতো বোঝা যায়, যে মানে বোঝা যায় মানে এমন না যে একদম পারফেক্ট হতে হবে ছবিটা, জাস্ট পয়েন্টটা যেন থাকে যে হ্যাঁ লাইক এটা এই আর্টারি, এটা ওই আর্টারি, জাস্ট এটা। আর হচ্ছে যে তোমার টাইম কিভাবে ম্যানেজ করবা, অ্যানাটমিতে অ্যান্সারের মেইন উপাদানটাই হবে ছবি। তোমার ছবিটার জন্য অ্যান্সারের মেইন পার্ট হয়। ছবিটা তুমি যদি সবকিছু দেখিয়ে দিতে পারো ছবিতে, তুমি জাস্ট ছবিটা লেবেলিং করে অল্প একটা কথা লিখে দিলেই হবে, যেসব কোয়েশ্চেনে ছবিটাই মেন মুখ্য, তাহলে তোমার আর বেশি কিছু লিখতে হবে না। তোমার ছবিটার জন্য শাইন করে, অ্যান্সারে সাইজ ম্যাটার করে না। অ্যান্সারে তুমি যদি ভালো মতো ছবিটাতে সব দেখিয়ে দিতে পারো সেটাই ম্যাটার করে, ঠিক আছে? আচ্ছা, জি এরপর ভাইয়া। আমি তাহলে ফিজিওতে চলে যাই। ফিজিও বায়োকেম এগুলোতে তো ছবি নেই সব ক্ষেত্রে, কি করবা? আচ্ছা, ফিজিও বায়োকেমে প্রত্যেকটা অ্যান্সারই দেখবা ওরা কোনো না কোনো একটা মেকানিজম বা কোনো না কোনো একটা প্রসেস জানতে চায়, বা এটা কেন হলো, এটা কেন হয়, এটা ব্যাখ্যা করো। তোমরা যেটা করতে পারো, এখানে অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লিখবা, একদম এসে আকারে প্যাসেজ আকারে লিখবা, পয়েন্ট পয়েন্ট করে লিখবা, অল্প কথায় লিখবা প্রত্যেকটা পয়েন্ট, এবং ফ্লো চার্ট যত বেশি পারো ফ্লো চার্ট দিবা। সাপোজ ডিসক্রাইব দ্য মেকানিজম অফ ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, তোমরা এখানে ইয়ে আকারে তোমাদের বইয়ে ফ্লো চার্ট আছে, ফ্লো চার্ট আকারে দিবা যে কোনো কিছু। তাহলে দেখবা কি তোমার লিখতেও কম সময় লাগছে, কিন্তু তোমার নাম্বারটা অনেক বেশি পাচ্ছ, টিচারের অনেক দেখতে সুন্দর লাগছে। আর ব্যাকেমের ক্ষেত্রেও একই, বাট এগুলো প্রত্যেকটাতে কিছু না কিছু ফিগার আছে, যে কোশ্চেনে ফিগার আছে ওইটা বাদ দিও না। যেমন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, হিমোগ্লোবিনের কিছু ছবি আছে, ক্লোরাইড শিফট, অনেক কিছু আছে, এগুলো ছবি বাদ দিও না। আর একটা প্রশ্ন যে টাইম কনজিউমিং, টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট ভাগ করে নিবা। ফিজিওতে কোয়েশ্চেন ধরো 10টা থাকে কার্ডে, 10টার জন্য ধরো 90 মিনিট টাইম, ঠিক 9 মিনিট একদম ঘড়ি কাটায় ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন লিখবা, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারলেই পাস। কিন্তু তুমি যদি একটা প্রশ্ন মিস করো সাপোজ, তাহলে কিন্তু ফেল হয়ে যায় খুব ইজিলি। এজন্য ঘড়ি ধরে 9 মিনিট পার হয়ে গেলে ওই কোয়েশ্চেন স্টপ, পরেরটা শুরু করবা। ওই কোয়েশ্চেন যতটুকু ক্লিয়ার অ্যাটলিস্ট 5-এর মধ্যে 3-3.5 পাবাই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর আরেকটা জিনিস যদি তুমি আরেকটু জানতে চাও, সেটা হচ্ছে যে আমরা তো পরীক্ষার হলে বসে বসে চিন্তা করার সময় থাকে না, বিশেষ করে ফিজিওলজিতে অ্যান্সার ভাববো কখন আর লিখবো কখন, এত অল্প টাইম। এজন্য আমি পার্সোনালি যেটা করতাম, যে তুমি হয় গাইড থেকে অ্যান্সারটা দেখে নাও খুব ভালো মতো, অথবা তুমি নিজে অ্যান্সারটা নোট আকারে প্রিপেয়ার করে নাও, বই দেখে গাইড দেখে, তোমার নিজের একটা পার্সোনালাইজড একটা নোট হবে।
এই নোটটা তুমি যদি করে নাও আগে ভাগে, কারণ কোয়েশ্চেন কিন্তু অনেক কমন পড়ে রিটেনের, তখন তুমি কোয়েশ্চেন প্রিপেয়ার করে নিতে পারলে তুমি খুব ইজিলি অ্যান্সার শুরু করতে পারবা। সো জি ভাইয়া। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন ইন দিস অ্যাবাউট রিটেন আর কি। ঠিক আছে ভাইয়া, রিটেন তুমি কি এক্সাম। অ্যান্সার পেয়েছো? জি ভাই, আনসার পেয়েছি। তো ভাই আমাদের রিটেন ছাড়াও দেখা যাচ্ছে আমাদের আইটেম অর্থাৎ ওরাল এক্সাম গুলো প্লাস এমসিকিউ যে পার্ট গুলো সেটা নিয়ে আমাদের ভাই কিছু আমাদের স্ট্র্যাটেজি গুলো জানা প্রয়োজন। তো ভাই এমসিকিউ নিয়ে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন এসেছে ফ্রম শান্ত প্রমিত আবারও। সে প্রশ্ন করেছে যে আমি সবকিছুই পড়ছি কিন্তু আমার পড়াটা ইফেক্টিভ হচ্ছে কিনা, সেটার জন্য আমার এমসিকিউ সলভ করা প্রয়োজন। তো এমসিকিউ সলভ করা উচিত কিনা বা সলভ করার কোনো ক্রেডিবল সোর্স আছে কিনা যেখান থেকে সে তার পড়াটা সে জাস্টিফাই করতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ শান্ত ভাইয়া কোয়েশ্চেনটার জন্য। তুমি অনেক কোয়েশ্চেন করছো সুন্দর সুন্দর সবার। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি যে শান্তর হ্যাঁ, জন্য একটা থ্যাংক ইউ সবার আমাদের পক্ষ থেকে। আচ্ছা জি থ্যাংক ইউ। আচ্ছা আমি যেটা এখানে বলবো যে হ্যাঁ, এটা অবশ্যই খুবই ভালো, মানে এমসিকিউ প্র্যাকটিস করলে তুমি তোমার নলেজটা সবচেয়ে ভালো মতো টেস্ট করতে পারবা। কিন্তু আমাদের প্রফে বা কার্ডে বা টার্মে যে এমসিকিউ গুলো আসে, ওগুলা কিন্তু আসলে কোথাও কম্পাইল করা নেই একসাথে। আমরা যে কোয়েশ্চেন ব্যাংক গুলো সেখানে পাওয়া যায় অনেক সময়, কিন্তু ওখানে অ্যান্সার গুলো খুব ভুল দেওয়া, অনেক ভুল দেওয়া। সো এজন্য তুমি যদি প্র্যাকটিস করতে চাও, ডোন্ট রিলাই অন দ্য গিভেন অ্যান্সার, তুমি নিজেই অ্যান্সারটা যাচাই করো বই থেকে খুঁজে বের করে, ঠিক আছে? আর কিছু যদি একটু অ্যাডভান্স কথা বলতে চাই, তোমরা অনেকে ইউএসএমএল এর সাথে পরিচিত। ইউএসএমএল তে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিও আছে, এবং ওখানকার যে কোয়েশ্চেন ব্যাংক ওগুলা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো। তুমি যদি কষ্ট করে ধরো এখন তুমি হার্ট শেষ করলা, হার্ট শেষ করে ইউএসএমএল এর কোয়েশ্চেন ব্যাংক থেকে হার্ট রিলেটেড কোয়েশ্চেন গুলো সলভ করলা, তাহলে তোমার একটু লাভ হতে পারে। কারণ ওই কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর কোয়েশ্চেন, অ্যান্সার গুলো খুব পারফেক্ট। তুমি যদি এটা করতে পারো এটা করতে পারো, বাট এখন আমি এটা বলছি না, কারণ এখন টু মাছ হয়ে যাবে আসলে তোমাদের জন্য। পরবর্তীতে তোমরা যদি কারো প্ল্যান থাকে ইউএসএমএল তখন, এখন না। এখন যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, সেটা সবসময় না, জাস্ট কার্ডের আগে আগে বা টার্মের আগে আগে, বাট অবশ্যই অ্যান্সারটা যাচাই করে নেবা, কারণ যে অ্যান্সারটা দেওয়া থাকে গাইডে সেটা কিন্তু ভুল থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ডোন্ট রিলাই অন ইট। ঠিক আছে, এমসিকিউ নিয়ে এই জি কোশ্চেনটা ভাই। ছিল। আচ্ছা ভাই, এবার আইটেম বা ওরাল এক্সাম গুলো নিয়ে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, বা অসপি এক্সাম গুলো, প্র্যাকটিক্যাল এক্সাম গুলো? আচ্ছা আচ্ছা, আইটেম নিয়ে আমি শুরুতে যেটা বলেছিলাম, গ্রুপ স্টাডি ভার্সেস সেলফ স্টাডি। আইটেমটা যদি তুমি যেটা করবা, যে একটা আইটেম ধরো তুমি 3 দিন আগে জানলা যে আইটেম হবে, প্রথম 2 দিন তুমি নিজে নিজে পড়লা, পুরো জিনিসটা গাইড থেকে পড়লা, বই থেকে যেখান থেকে পারো পড়লা। তারপরে 3-4 জন মিলে, 2 জন হলেও হবে, একজন আরেকজনকে প্রশ্ন জিজ্ঞেস করলা, অথবা একজন আরেকজনকে ডেমো দিলা। মুখে মুখে এই মুখে মুখে বলার প্র্যাকটিস, বা বোনস ধরে যে তুমি ডিসক্রাইব করবা ফ্রেন্ডের সামনে, তাহলে একটা কনফিডেন্স হয়ে যাবে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা। আইটেমের জন্য প্রিপারেশন নেওয়াটা এভাবে, এবং আমি যেটা বললাম যে আইটেমের জন্য প্রিপারেশন নেওয়াটাই সবচেয়ে সহজ, কারণ সবচেয়ে কম সিলেবাস থাকে এখানে। ঠিক আছে, তো আইটেমের জন্য যদি তুমি ভালো মতো প্রিপেয়ার করতে পারো টার্মে, তো ভাইভা নিয়ে কোনো টেনশন থাকবে না, ভাইভাটা ঠিক ওভাবেই হয়ে যাবে। আর প্রফের জন্য যখন যাবা, প্রফ জন্য আসলে তোমাদেরকে বলাটা বেশি হয়ে যাবে, তোমরা তো ফার্স্ট ইয়ারে। প্রফের সময় তোমরা আগের বছরের প্রফের ভাইভা কোয়েশ্চেন কালেক্ট করে গ্রুপ ওয়াইজ সেগুলো সলভ করবা, তাহলে আশা করি যে আর কোনো কিছু বাকি থাকবে না। আর প্র্যাকটিক্যালটা আসলে খুব একটা হেডেকের কিছু না, প্র্যাকটিক্যালটা খুবই ইজি। এটা তোরা প্র্যাকটিক্যাল ওখানে যে স্যাররা থাকে ওরা সবই দেখিয়ে দেয়, ওখানে নাম্বার খুব একটা কাটেও না, ওই প্র্যাকটিক্যালটা খুব একটা ম্যাটার করে না, ওটা তোমরা এমনি পারবা। আর আচ্ছা, অস্পিটাও আসলে, অস্পিটা তোমাদের নলেজের মধ্যে হয়ে যাবে আর কি, অস্পিটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। থ্যাংক ইউ ভাইয়া, আর ভাই এখানে অনেক সুন্দর করে। ভাই আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি, যেটা হয়তো মুবিন লজ্জা করে জিজ্ঞেস করছে না, এটা অনেকেই হয়তো জিজ্ঞেস করতে চায় কিন্তু লজ্জার জন্য জিজ্ঞেস করে না। তারা একটু ভাইয়া নেটওয়ার্ক কিছু প্রবলেম হচ্ছে। এখন এখন ভাই এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তোমরা মানে মানে এই কোয়েশ্চেনটা আস্ক করতে সবাই অনেক লজ্জা পাও হয়তো, মানে সবাই তো এটা সবার মনে কোয়েশ্চেন নাই, কারণ আমি যেটা বললাম যে আমরা বেশিরভাগই জাস্ট পাস করতে চাই। হ্যাঁ, ছোট করে একটু বলে দিতে চাচ্ছি যে তুমি যদি কার টার্মে খুব ভালো করো, তুমি কার টার্মে প্লেস করবা তোমার কলেজের মধ্যে। তুমি যখন কার টার্মে প্লেস করবা, তখন তোমার ব্যাচ টিচার তোমার নামটা ডিপার্টমেন্ট হেডের কাছে ফরওয়ার্ড করবে, যে স্যার বা ম্যাডাম এই স্টুডেন্টটাকে একটু দেখেন, সে ভালো করেছে ইন্টারনাল পরীক্ষায়, আপনারা তাকে প্রফে একটু ভালো ভালো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তো এরপর হচ্ছে প্রফের ভাইভা বোর্ডে যখন তোমার নামটা রিকমেন্ডেড লিস্টে থাকবে, তখন টিচাররা কনসিডারেশনে নিবে এটা। এটা আমি কেন বলছি, কারণ প্রফের ভাইভায় কিন্তু বেশিরভাগকে খুব বেসিক কোয়েশ্চেন ধরে,
ক্লিনিক্যাল বা কঠিন কোয়েশ্চেন কিন্তু সবাইকে ধরতে চায় না, কারণ এটা ধরা অনেক কষ্ট, সবার জন্য টিচার এত কষ্ট করতে চায় না, জাস্ট যাদের নামে রিকমেন্ডেশন আছে তাদেরকেই ধরতে চায়। এজন্য তুমি যদি প্লেস করতে চাও প্রফে বা অনার্স পেতে চাও, তুমি চেষ্টা করো যে এখন থেকেই খুব ভালো করে কার্ড টার্ম আইটেম দিতে, তোমার ব্যাচ টিচারের সামনে একটা ভালো ইমপ্রেশন করতে, তোমার ব্যাচ টিচার যেন জানে যে তুমি খুব ভালো স্টুডেন্ট। ওই রিকমেন্ডেশন পেলে তার প্রফে তোমাকে কিছু কঠিন কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ওগুলো যদি তুমি স্যাটিসফ্যাক্টরিলি অ্যান্সার দিতে পারো, তখন আশা করো যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারছো। তো এটা আমি আর বেশি বলছি না, কারণ এটা শুনলে বেশিরভাগ স্টুডেন্ট মাইন্ড করবে, বেশিরভাগ স্টুডেন্ট চায় যে জাস্ট টু স্টে অ্যালাইভ, টু বেয়ারলি স্টে অ্যালাইভ। ঠিক আছে, আমরা তাহলে থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া আমরা আসলে এতক্ষণ অনেক ধরনের পড়াশোনার কথা বলছিলাম, তো ভাই এখন যদি আমরা পড়াশোনার বাইরে যদি যাই, তো ভাইয়া যেমন আমরা যদি বলি, আমরা এখানে দুজন যারা আছি, ভাইয়া এবং আমি দুজন নর্টন কলেজের। তো নর্টন কলেজে আমরা ছিলাম, আমাদের কিন্তু একটা গ্লোরিয়াস হিস্টরি আছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। শুধু নর্টন কলেজ না, আমরা যারা অনেকেই এই মেডিকেল লাইফে পড়ার আগে স্কুল বা কলেজ জীবনে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। তো মেডিকেল লাইফে এসে এই মেডিকেল এত পড়াশোনার চাপ, ডিসেকশন, এত কিছু প্র্যাকটিক্যাল, এগুলোর সাথে সাথে কিভাবে আমাদের সেই আগের মতো সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহশিক্ষাক্রমিক কার্যক্রমগুলো আমরা কিভাবে চালাতে পারি বা কিভাবে একটা ব্যালেন্স রাখতে পারি, সেটা নিয়ে ভাইয়া যদি কিছু বলতেন। আচ্ছা আচ্ছা, এটা তুমি খুব একটা ভালো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছো। আমি একটু শুরু থেকে শুরু করতে চাই। প্রত্যেক মেডিকেল ব্যাচেই, আমাদের ব্যাচে আছে, তোমাদের ব্যাচে আছে, কিছু কিছু স্টুডেন্ট থাকে যে অনেক আশা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু মেডিকেলে 1-2 সপ্তাহ পড়াশোনা করেই তারা অনেক বড় একটা ধাক্কা পায় যে আমি কিরকম একটা মেন্টালিটির মানুষ, আমি কিরকম একটা পার্সোনালিটির মানুষ, কিন্তু মেডিকেল লাইফের সাথে আমার কোনোভাবে খাপ খাতে পারছি না। তখন তারা কি করে, তারা আস্তে আস্তে মেডিকেল পড়াশোনাটাকে ভয় পাওয়া শুরু করে, তারা আইটেম মিস দেয়, তারা আস্তে আস্তে ক্লাস মিস দেয়, একটা হতাশার সার্কেলে তারা ঢুকে যায়। এই হতাশার সার্কেল থেকে তাদের বের হতে অনেক কষ্ট হয়। তো তোমরা সবাই এখনো ফার্স্ট ইয়ারে, আসলে অনেক 7 মাস হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের একাডেমিক অ্যাক্টিভিটি যেহেতু মাত্র 2 মাস হয়েছে, তাই বলতে চাচ্ছি যে হতাশায় কখনো ঢুকা যাবে না মেডিকেলে। তুমি অলওয়েজ তোমার ফ্রেন্ডদের সাথে কিপ ইন টাচ, তোমার স্কুল কলেজের যে ফ্রেন্ড, অলওয়েজ তাদের সাথে কিপ ইন টাচ। যখন এই যে এখন তো অনেক একটা লকডাউনের টাইম, কোয়ারেন্টাইনের টাইম, এখন তো তোমার মেডিকেল ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে না, বাট তোমরা যখন কলেজে ব্যস্ত হয়ে যাবে, তখন দেখবে যে তোমার স্কুল কলেজের ফ্রেন্ডদের সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটা করবে না, কি করবে, তোমরা সপ্তাহে 5-6 দিন ক্লাস করলে 7 নাম্বার দিনটা একটু একটু আরাম চিল করবে, বাবা মায়ের সাথে টাইম দিবে, তোমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডের সাথে টাইম দিবে, ইভেন কি তুমি যদি চাও তোমার মেডিকেল কলেজে যে ফ্রেন্ড হয়েছে তাদের সাথে তুমি ঘুরতে যাবা, চিল করবা, আড্ডা মারবা। এটা কেন বলছি যে আমাদের পড়াশোনাটা অনেক স্ট্রেসফুল একটা পড়াশোনা অন্য যে কোনো সাবজেক্ট থেকে। আমরা যদি সারাদিন স্ট্রেসফুল পড়াশোনার মধ্যে থাকি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি ভালো হবে না, খারাপ করলে, এক্সপেক্টেড রেজাল্ট না করলে আমরা হতাশার সার্কেলে যাবো। এই জন্য অলওয়েজ কিপ আ রিজন স্টে অ্যালাইভ। পড়াশোনাটাই জীবনের সবচেয়ে বড় পার্ট না, তোমার ফ্রেন্ড আছে, তোমার বাবা মা আছে, তাদের জন্য তুমি কিছু টাইম দাও, তখন দেখবা যে ওই পড়াশোনার হতাশাটা মুখ্য হবে না, বরং মনে হবে যে আমার তো বাবা আছে, আমার তো তার জন্য হলো পড়াশোনাটা করা দরকার। তুমি একটা রিজন খুঁজে বের করো যে তুমি কেন ভালো করে পড়াশোনা তোমার করতে হবে, কেন ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা করতে হবে। আর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা এখানে খুব বড় একটা রোল প্লে করে। আমাদের পড়াশোনাটা অনেক স্ট্রেসফুল, আমরা যদি এর মাঝে মাঝে আমাদের ডেইলি স্ট্রেসফুল রুটিনের মাঝে মাঝে কোনো একটা স্ট্রেস রিলিভার খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের মেন্টাল এনার্জির জন্য অনেক বড় একটা বুস্ট হয়। সাপোজ তুমি টানা 2 ঘন্টা পড়লা, হ্যাঁ, তারপরের 1 ঘন্টা তুমি একটু মুভি দেখো, সমস্যা নাই, তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা মারো, সমস্যা নাই, ওই 1 ঘন্টা তুমি যে মেন্টাল বুস্ট বা মেন্টাল রিচার্জটা পেলা, এটা তোমার বাকি সারাদিন তোমাকে জীবিত রাখবে। তুমি যদি স্কুল কলেজে ক্লাব করে আসো, তুমি যদি ডিবেট করো, তুমি যদি কুইজ করো, তুমি যদি সায়েন্স ফেয়ার করে থাকো, তুমি এখন ওগুলোতে কন্টিনিউ করো, কিপ ইউরসেলফ ইনডালজড ইন দোজ, তুমি ডিবেট করো, তুমি কুইজ করো, সবই করো। তুমি যখন পড়াশোনার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, তখন তুমি একটু কিছুক্ষণের জন্য তুমি কিছু একটা করে আসো, যেন তুমি একটা রিজন খুঁজে পাও যে তুমি আবার এখন মানে হয়ে পড়তে বসতে পারবা। সব মেডিকেল কলেজে অনেক এক্সট্রা কারিকুলার ক্লাব আছে, অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়, এবং এখন অনলাইনে কিন্তু আরো অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে। অলওয়েজ ট্রাই টু কিপ ইউরসেলফ ইনভলভ ইন দিস। তাহলে দেখবা কি তুমি আসলে হতাশ হওয়ার জন্য টাইম পাচ্ছ না, তুমি অলওয়েজ কিছু না কিছুর মধ্যে থাকছো। এবং একটা ব্যাপার আছে যে তুমি যখন বেশি ক্লাব অ্যাক্টিভিটি করবা, তুমি দেখবো যে তোমার মধ্যে একটা অ্যাংশাসনেস চলে আসবে, যেহেতু ক্লাব অ্যাক্টিভিটি করছি, পড়াশোনা তো করতে হবে ভালো, না হলে তো পড়াশোনাটা খারাপ হয়ে যাবে। তখন দেখবে যে দুইটাই সমান তালে খুব ভালো মতো করতে পারছো। সো মেন্টাল এনার্জির জন্যই তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ক্লাবিং বলো, বা তুমি মুভি দেখো, টিভি সিরিজ দেখো, তুমি আড্ডা মারো, তুমি গান গাও, যাই করো, দুইটাই রাখতে হবে। কোনোটাই মানে একদম আনকন্ট্রোলেবলি করা যাবে না,
একটার জন্য আরেকটা রাখতে হবে। পড়াশোনা ভালো করে করার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কোয়ালিটি ভালো হওয়ার জন্য পড়াশোনাটা জিয়ে রাখতে হবে। সো এবং ঢাকা মেডিকেল কলেজে কিন্তু অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়, ডিবেটিং ক্লাব, ক্যারিয়ার ক্লাব, তারপর হচ্ছে কুইজিং সোসাইটি, এছাড়া আছে কালচার ক্লাব, তারপর মেডিসিন ক্লাব, স্টুডেন্টস ওয়েলফেয়ার ক্লাব। প্রত্যেকটি ক্লাবে কন্টিনিউয়াসলি নানা রকম অ্যাক্টিভিটি হয়, নানা রকম ফাংশন হয়। সো আমি ডিএমসিয়ানদের, আমার ছোট ভাইদেরকে বলছি, তোমরা এখন থেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে পরিচিত হও। বিইং আ ডক্টর ইজ নট অ্যাবাউট অনলি বিইং বুকিশ। তোমাদের মানুষের সাথে ডিল করতে হবে, রিয়েল পার্সনের সাথে ডিল করতে হবে, একটা রোগীর সাথে ডিল করতে হবে। এগুলোর জন্য শুধু বইয়ের নলেজ এনাফ না, এগুলোর জন্য চারপাশের চোখ খুলে মানুষজনকে চিনা, লিডারশিপ, ম্যানেজমেন্ট সবই ইম্পর্টেন্ট। এর জন্যই ক্লাবে ঢুকাটা ইম্পর্টেন্ট। ক্লাবে ঢুকলে তোমরা যারা ক্লাব করেছো আগে, তোমাদের ফেস্টে অর্গানাইজ করতে হয়েছে, ম্যানেজ করতে হয়েছে, লিডার হতে হয়েছে। এই সবগুলো গুরুত্ব একজন ডাক্তারের জন্য প্রয়োজন। শুধু পড়াশোনা করে ডাক্তার হওয়া যায় না ভালো, সবগুলো গুরুত্বের জন্য আমি আর্জ করছি যে কিপ আপ দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া চমৎকার করে বলছেন আমাদের কিভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সে অনেক শুরু থেকে ভাইয়া অনেক ধৈর্য ধরে আমাদের সকল কোশ্চেন আনসার দিচ্ছে। তো ভাইয়া আমরা একটা কমেন্ট সেকশনে যেতে পারি যে আমার কাছে কমেন্টস নিতে পারি কিনা। তো ভাইয়া প্রথম কমেন্টস আমরা নিব রবিউল আওয়াল সাগর ভাই, সে হচ্ছে আমাদের K77 থেকে। সে কোশ্চেন করেছে যে হিস্টোলজি যে স্লাইড গুলো আছে এইগুলো সে তার কোনো টেকনিক আছে কিনা যে কিভাবে স্লাইডগুলো আইডেন্টিফিকেশন করা যাবে, এই ধরনের কিছু ভাই বলবেন কিনা। আচ্ছা আচ্ছা ভাই, আমি তোমার কোয়েশ্চেনটা দেখেছি, তুমি বলেছো যে হিস্টোলজি স্লাইড নিয়ে কিছু বলেন ভাই, সবকিছুই পিঙ্ক পিঙ্ক লাগে। এটা অ্যাকচুয়ালি খুব একটা সত্য কথা। তোমরা হিস্টোলজি স্লাইড দেখে আসলে খুবই কম চিনতে পারবা। কেন? কারণ আমি তোমাদেরকে একটু বলি, বইয়ে যে স্লাইডগুলো ছবি তোমরা দেখতে পাও ও একদম পারফেক্টলি প্রস্তুত করা, পারফেক্টলি সেকশন করে, পারফেক্টলি ক্রিয়েট করা। ওদের অনেক উন্নত মেশিন, অনেক কিছু। কিন্তু আমাদের বাংলাদেশে হাসান ভাই ডিএমসিতে হিস্টোলজি স্লাইড কাটে, ওগুলোই প্রিপেয়ার করে। এখন ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কতটুকু আমি জানি না, বাট ডেফিনেটলি হি ইজ নট কোয়ালিফাইড এনাফ টু প্রডিউস দ্য বেস্ট হিস্টোলজিক্যাল স্লাইডস। সো এটা এক্সপেক্ট করা যায় না যে সব হিস্টোলজি স্লাইড দেখে তুমি সবকিছু চিনবা। আমার মনে পড়ে যেটা আমাদের প্রফের সময় শুধুমাত্র একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আমি চিনতে পারছিলাম স্লাইড দেখে, সেটা হচ্ছে তোমার প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড। আর কোনোটাই বইয়ের সাথে কোনো মিল পাইনি। সো কেমনে মনে রাখবা? দেখো, কোন একটা স্লাইড দেখলে মনে হয় হাতার মতো, কোন স্লাইড দেখলে মনে হয় তাল গাছের মতো, কোন স্লাইডটা দেখলে মনে হয় লাইক ফুটবলের মতো। এইভাবে তোমরা নেমোনিক দিয়ে মনে রাখবা। কারণ অ্যাকচুয়ালি এই লাকি স্লাইডটা কিন্তু তোমার প্রফের ওই একটা দিন ছাড়া কোনোদিন লাগছে না, বা কার্ডের বা টার্মের একটা দিন ছাড়া কোনোদিন লাগছে না। প্লাস এটা পারফেক্ট স্লাইডও না টু বি সো মাচ কনসার্নড অ্যাবাউট, যেহেতু এটা জাস্ট একটা লাইক শো, মানে এটা অনেকটা অভিনয়ের মতো এই স্লাইডটা। সো এটা তোমার এত সিরিয়াসলি এটা নেওয়ার কিছু নাই। সবাই যেভাবে স্লাইডটা পড়ে তুমি সেভাবে, মানে লাইক চেহারা স্লাইডের, মানে মানে আমরা তো মাইক্রোস্কোপ দিয়ে দেখে আইডেন্টিফাই করি, তুমি মাইক্রোস্কোপ না, তুমি ম্যাক্রোস্কোপিক আইডেন্টিফিকেশন করো স্লাইডের, যে তাল গাছের মতো স্লাইডটা হচ্ছে আমার লাংসের স্লাইড। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখানে কোনো ফল্ট নাই। বছরের পর বছর আমাদের সিনিয়র স্যাররা পাস করছে। তবে হ্যাঁ, তুমি পরীক্ষার সময় না হোক, তোমার যখন হিস্টোলজি ক্লাস থাকে, তুমি সবগুলো স্লাইড মাইক্রোস্কোপের নিচে তোমার নিজের আগ্রহের জন্য দেখো। তুমি দেখো যে তুমি কিছু বের করতে পারো নাকি, কিছু মিলাইতে পারো নাকি, তাহলে তোমার অ্যাকচুয়ালি লার্নিংটা ওখানেই হবে। পরীক্ষার জন্য এত কষ্ট করার দরকার নেই, বাট যখন ক্লাস হয় তখন তুমি একটু কষ্ট করো, ক্লাস যখন। ঠিক আছে ভাইয়া? ধন্যবাদ ভাইয়া। ভাইয়া অনেক সুন্দর করে মজা করে বলছেন কি হিস্টোরি স্লাইড আইডেন্টিফিকেশন করা যায় নেমোনিক্স এর মাধ্যমে। আচ্ছা, তো ভাইয়া আরেকটা কোশ্চেন নিতে পারি কমেন্ট সেকশন থেকে। আমাদের K77 থেকে রাবিয়া রাজ্জাক সে কোশ্চেন করেছে যে জমে যাওয়া স্টাডি কিভাবে কভার করব, টাইম তো অনেক লিমিটেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমি তোমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। সারা জীবন সবসময় একটা জিনিস মনে রাখবা, যে কোনো, এটা শুধু মেডিকেল স্টুডেন্ট না, যে কোনো স্টুডেন্টের মনে রাখা উচিত যে ইউ আর নেভার টু লেট। তুমি যেদিন থেকে শুরু করবা কোনো কিছু, সেদিন থেকেই তোমার নিজের মানে ডেডিকেশন উইল কাউন্ট। তুমি মেডিকেলে এসে 2 মাস ধরো অনেক পড়া জমে গিয়েছে, সমস্যা নেই, তুমি যেদিন থেকে পড়া শুরু করবা সেদিন থেকে তুমি যেভাবে পারো তুমি কাভার করার চেষ্টা করবে। এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে তাহলে 2 মাসের পর আমি কখন কাভার করব। তুমি যেটা করবা যে প্রতিদিন একটা টাইম রাখবা, যে তুমি এখন থেকে প্রতিদিনের ডেইলি পড়াটা পড়বা, ধরো সাপোজ 2 ঘন্টা, তারপর 1 ঘন্টা টাইম রাখবা যে টু ট্রেস ব্যাক, আগে যেটা জমে গেছে সেটা আমি দিনে 1 ঘন্টা পড়ে কাভার আপ করে ফেলি। বাট এমন না যে তুমি আগের পড়া কাভার করতে যে এখনকার পড়া মিস করবা, তাহলে কিন্তু একটা ভিশিয়াস সাইকেলে পড়ে যাবা। যদি আগের কোনো জমে যাওয়া পড়া থাকে, সেটার জন্য খুব বেশি হতাশ না হয় তুমি আগে যেটা ঠিক করবা যে আগে যা জমছে জমুক, আমি আগে এখন আমার ডেইলি কথাটা আগে হচ্ছে ইয়ে করি, আমি সরি আমি আমার ডেইলি পড়াটা আগে
ক্লিয়ার করি, ডেইলি পড়ার অভ্যাসটা গড়ে তুলি। ডেইলি পড়ার অভ্যাসটা গড়ে তোলার পর তুমি ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম রাখো, 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম রাখো, তখন হচ্ছে তুমি আগের কাভার আপটা শেষ করো। ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া খুব সুন্দর বলেছেন। আশা করি রাবেয়া তুমি কারেক্ট অ্যান্সার পেয়েছো। আচ্ছা, তো এখন কেসিবি সেভেন থেকে আরেকটা কোয়েশ্চেন এসেছে, খুব ভালো কোয়েশ্চেন। তালহা জুবাইর খান কায়েব সে কোয়েশ্চেন করেছে, ভাইয়া হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি আর এমব্রায়োলজি কিভাবে সবকিছুর সাথে কোপ আপ করতে পারো? মানে আসলে ভাইয়া শুধু ওর কোয়েশ্চেন না, এটা হচ্ছে অনেকেরই, আমার মনে হয় যারা আমাদের ভিউয়ার্স আছে অনেকেরই কোয়েশ্চেন, যে মানে সবকিছু কেন মেসি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে মেসড আপ সবকিছু, যে কিভাবে এগুলোকে কোপ আপ করা যায় বা কিভাবে কোঅর্ডিনেশন করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি আর এমব্রায়োলজি, আমি আগে বলেছি যে এমব্রায়োলজি আর হিস্টোলজি দুইটা পার্ট, সিস্টেমিক এবং জেনারেল। সিস্টেমিক হিস্টোলজি এবং সিস্টেমিক এমব্রায়োলজি নিয়ে টেনশনে কিছু নেই, এগুলো ধরা হয় সফট পার্ট ভাইভায়, এবং জাস্ট একটাই কোয়েশ্চেন করে যে এই ভিসেরাটা কোন জার্ম লেয়ার থেকে আসছে, এই ভিসেরাটা কোন স্ট্রাকচার থেকে ডেভেলপ করছে। সো প্রত্যেকটা ভিসেরা পড়ার সময় জাস্ট এই ইনফরমেশনটা জানবা। অ্যাবাউট হিস্টোলজি, সিস্টেমিক হিস্টোলজি খুবই ইজি। এই স্ট্রাকচারটা লাইনিং এপিথেলিয়াম কি, এই স্ট্রাকচারকে ক্রস সেকশন করলে আমি কি কি লেয়ার পাবো, জাস্ট লেয়ারের নাম, আর কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না। শুধু পুরো হিস্টোলজি দুই একটা জায়গায় ক্লিনিক্যাল কোরিলেশন আছে, যেমন সিলিয়া, ফ্লাজেলা, এগুলো না থাকলে কি হয়, যেমন ইমোটাইল সিলিয়া হয়, ইনফার্ট হয়, এগুলো অনেক পরে, এগুলো তোমরা প্রফেট প্রশ্ন যখন অ্যানালাইসিস করবা তখন এগুলো এমনি বের হয়ে যাবে প্রশ্নগুলো, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আর জেনারেল অ্যানাটমি, জেনারেল হিস্টোলজি, জেনারেল এমব্রায়োলজি নিয়ে যেটা বলবো, ওর পিছনে একটু টাইম দিতে হবে। তোমাদের নিশ্চয়ই আলাদা করে হিস্টোলজি কার্ড হয়, হিস্টোলজি কার্ডের আগে ওই ওই টার্মের যে হিস্টোলজিটা ওটা একটু সুন্দর করে পড়ে ফেলবা 3-4 দিন ডেডিকেটেড টাইম নিয়ে। 3-4 দিনের বেশি লাগবে না পুরো একটা টার্মের জেনারেল হিস্টোলজি শেষ করতে। জেনারেল মানে অ্যানাটমির ক্ষেত্রেও সেম, জেনারেল মানে অ্যানাটমিটাও তোমরা খুব সুন্দর করে একটু সময় নিয়ে বেসিক ক্লিয়ার করে পড়ে ফেলা, কারণ জেনারেল অ্যানাটমি এবং জেনারেল হিস্টোলজির বেসিকটা অনেক বেশি কাজে লাগে পরবর্তীতে ডাক্তার হতে গেলেও। আর হচ্ছে তোমার জেনারেল অ্যানাটমিটা একই রকম, জেনারেল অ্যানাটমিটা মেনলি প্রফ আগে লাগে। প্রফের আগে যখন ফ্রি টাইম পাবা তোমাদের রুটিনে অবশ্যই একটা দিন রাখবা বা 2টা দিন রাখবা যে জেনারেল অ্যানাটমিটা পড়ে ফেলার জন্য, জাস্ট গাইড থেকে কি কোয়েশ্চেনগুলো আসে ওগুলো পড়ে ফেলার জন্য। আর এগুলো নিয়ে এমনি খুব একটা টেনশন করার কিছু নেই, বাট বেসিক ক্লিয়ার রাখার জন্য একটু টাইম রেখো, 1-2 দিন করে হলো টাইম রেখো এগুলোর জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া হিস্টোলজি নিয়ে বলতে বলতে আরেকটা কোশ্চেন আমার মনে অলরেডি আনসার দেওয়া হয়ে গেছে, তাও যদি কমেন্ট করেছেন কমেন্টটা পড়ছি। আমাদের কেস সেভেন থেকে কোশ্চেন করেছে আদিতি সাহা। আদিতি সাহা কোশ্চেন করেছে যে হিস্টো রিটেনের প্রিপারেশন কিভাবে নিব। তো ভাই যদি শর্টকাটকে বলে দিতেন। আচ্ছা, যে কোনো রিটেনের প্রিপারেশন নিয়ে আমি যে কথাটা বলেছি, যে তোমাদের যদি অনেক বেশি তেল থাকে তাহলে যে কাজটা তোমরা করতে পারো, তোমরা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসবা, কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসে কোয়েশ্চেনটা বের করবা, একটা বই থেকে খুঁজে বের করবা যে এটা আমি বইয়ের কোথায় পাবো। এটা শুধু হিস্টোলজি না, সব সাবজেক্টের ক্ষেত্রেই। আর যদি আমার মতো তেল কম থাকে তাহলে হচ্ছে যে ডিরেক্ট গাইড থেকে প্রফে যে কোয়েশ্চেনগুলো আসছে, যেমন ডিইউ বা যে কোনো ইউনিভার্সিটিতে, ওগুলো আগে ভালো করে পড়বা রিটেনের জন্য। অথবা তুমি যদি মনে করো যে গাইডের রিটেন অ্যান্সারটা অনেক বেশি বড়, অনেক বেশি মানে ক্লামজি হয়ে যাচ্ছে, মুখস্থ করতে পারছো না, তখন তুমি নিজের মতো করে সহজ করে একটু ছোট করে লিখে নাও একটা নোটে। মানে সাইজ ডাজন্ট ম্যাটার, বাট কোয়ালিটি অফ দ্য অ্যান্সার উইল ম্যাটার। পেজ গুনে গুনে কোনো টিচার নাম্বার দেয় না। সো আর হিস্টোরি রিটেনটা আসলে এরকম আলাদা কিছু না আর কি। তুমি যখন লেকচারটা করবা, লেকচার করার পর গাইডে বা যে কোনো বই খুলে দেখবা যে ওই টপিক থেকে প্রফে কি কি কোয়েশ্চেন আসে, তারপর ওই জিনিসগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবা। আশা করি অদিতি সাহা তুমি তোমার কোয়েশ্চেন আনসার পেয়েছো। এখন ভাই আমি টেক রিলেটেড কোয়েশ্চেন, টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন। তো টেক রিলেটেড কোয়েশ্চেন প্রথমে আমি কোয়েশ্চেন নিতে চাবো হচ্ছে তৌফিকুন নিহা। তৌফিকুন নিহা কোয়েশ্চেন করেছে যে শুড উই ওয়াচ ভিডিওস বিফোর রিডিং, মানে পড়াশোনার আগে তার ভিডিও দেখা উচিত কিনা। সেই সাথে ভাই আরো কিছু টেক রিলেটেড কোয়েশ্চেন আমাদের তাহমিদুল আলম কে 77 থেকে কোয়েশ্চেন করেছে, ক্যান ইউটিউব বি আ গুড অল্টারনেটিভ টু টেক্সট বুক, মানে টেক্সট বুকের পাশাপাশি ইউটিউব কে সে একটা ভালো অল্টারনেটিভ হিসেবে নিতে পারে, একটা নলেজের সোর্স হিসেবে। এর সাথে ভাই আবারও সে শান্ত প্রমিস সাহার কোয়েশ্চেন, শান্ত কোয়েশ্চেন করেছে যে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তার এই মুহূর্তে ল্যাপটপ কেনা উচিত কিনা। তো ভাই আশা করি আপনি সবগুলো মিলে একটা সুন্দর আনসার দিতে পারবেন। আচ্ছা, অনেক সুন্দর একটা জিনিস উঠে এসেছে তোমাদের কোয়েশ্চেনে, এইটা আমার খুব একটা প্রিয় প্রশ্ন হয়েছে যে টেকনোলজি এন্ড হচ্ছে ভিডিও সবকিছু যাই বলো, আমি তোমাকে বলছি যে এখন হচ্ছে টেকনোলজির সময়। সো তোমাদের সবার হাতে স্মার্টফোন আছে, তোমাদের অনেকের কম্পিউটার আছে, তোমাদের অনেকের ট্যাব আছে, মোবিলে সবই আছে। ও অনেক সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, যাই হোক। আমি তোমাদেরকে বলবো যে এমব্রেস দ্য টেকনোলজি, যেভাবে পারো
মেডিকেল মানে স্টাডি করার সময় টেকনোলজিকে ইউজ করবা, সেটা কিভাবে হতে পারে? সবার আগে যেটা আমরা অনেক দিন আসলে করি না, আমরা অনেক দিন গুগল সার্চ দেই না, আমরা এখন কি করি, ফেসবুকেই হচ্ছে আমরা সবকিছু স্ক্রোল করি। কোনো প্রশ্ন থাকলে আমরা ফেসবুকে গ্রুপে জিজ্ঞেস করি, ডেসপারেটলি সিকিং ঢাকায় জিজ্ঞেস করি যে ভাই এটা কি হবে, তখন ওখানে অনেক কমেন্ট করে যে ভাই আপনি একটা গুগল করতে পারলেন না। তো সেটাই আর কি, যে লেটস গো ব্যাক টু গুগল, ঠিক আছে? আমি মেডিকেল স্টাডিতে অনেকেই লাইক শুধু আমি না, বেশিরভাগই যে কোনো প্রশ্ন পড়লে যেটা আমার বই খুঁজে করার টাইম আসলে কম, সেটা আমি তাড়াতাড়ি গুগল করে বের করে ফেলি। তুমি এভাবে টেকের সাহায্য ভালোভাবে নিতে পারবা, সেখানে টেক্সট বই ছাড়াও আরো অনেক সোর্স থেকে অ্যান্সার দিবে। 2 নাম্বার, তোমরা তোমাদের যদি ফোন থাকে বা পিডিএফ মানে ফোন থাকে বা ল্যাপটপ থাকে, ল্যাপটপে তোমরা তোমাদের টেক্সট বইগুলার পিডিএফ গুলো স্টোর করে রাখবা। এটা কেন আমি বলছি, যে কয়েকদিন পর দেখবো যে টেক্সট বই আর থাকবে না, সব ছিঁড়ে যাবে, হারায় যাবে। বাট তোমরা পিডিএফ যদি থাকে, তুমি ডিরেক্ট পিডিএফ থেকে বের করতে পারবে, ইভেন কি পিডিএফ এ তুমি ওয়ার্ড সার্চ দিয়েও বের করতে পারবে যে এই ওয়ার্ডটা কোন চ্যাপ্টারে আছে। এটা একটা জিনিস আমি বললাম। একটা জিনিস আমি বলি, নোট টেকিং। তোমরা যারা টাইপিং করতে পারো ভালো, কম্পিউটার টাইপ করতে পারো, তারা মানে তারা তাদের স্টাডিটা কম্পিউটার করতে পারো। যেমন আমি যেটা করি, যে আমি হচ্ছে কিছু একটা যখন পড়ি, আমি লাইক মাইক্রোসফট ওয়ার্ডে নোট করে ফেলি, খাতায় না লিখে। এটা শুধু অভ্যস্ত, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না। বাট কথা, তুমি যেভাবে ফোনকে ইউজ করতে পারো, অর্গানাইজ করতে পারো, তুমি একটা রুটিন বানিয়ে নিতে পারো তোমার ল্যাপটপ বা ফোনে থাকলো, সেটা সে অনুযায়ী তুমি সেটা কিপ আপ করার চেষ্টা করবা। এবং এরপরে যে স্টাডি রিসোর্স নিয়ে আমি বলছি, যে শুধুমাত্র বই পড়ে কিন্তু হয় না মেডিকেলে। আমি কি বললাম, গ্রুপ স্টাডির দরকার হয়, একটা পার্সন টু পার্সন কন্ট্যাক্ট। তারপর অনেক কিছু বই পড়ে ভালো বোঝা যায় না, গ্রুপে পড়েও ভালো বোঝা যায় না, যেটা অন্য কেউ একজন কোনো না কোনো জায়গায় ইন্টারনেটে বুঝিয়ে দিয়েছে। আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা বড় আশীর্বাদ হচ্ছে ইন্টারনেট, কারণ এখানে ইউটিউবে এত এত ভিডিও আছে, তুমি যে কোনো টপিক লিখে সার্চ দাও, তুমি এটা পেয়ে যাবা। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, আমি এখন ফিফথ ইয়ার এক্সাম্পলই দিচ্ছি, যে একটা প্রেগনেন্ট ফিমেলের ইউটেরাস কিভাবে কন্ট্রাক্ট হয়ে বাচ্চাকে ডেলিভার করানো হয়, এটা আমি বই পড়ে বুঝতে পারছিলাম না। আমি সার্চ দিয়েছি, একজন ডক্টর খুব সুন্দরভাবে বেলুন দিয়ে এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছেন। তো আমি কত সুন্দরভাবে এটা বুঝে গিয়েছি। তো তোমাদের অনেক এরকম টপিক আছে যে তোমরা বই পড়ে ভালো বুঝতে পারছো না, বা বই পড়তে ভালো লাগতেছে না, তুমি চাচ্ছ কি একটু চিল করার জন্য, যে ইউটিউবে একটা 5 মিনিটের ভিডিও দেখে একটা ওভারভিউ আইডিয়া নিয়ে নিবা, তারপরে তুমি এটা বই থেকে আরামসে পড়বা। এটার জন্য ইউটিউব খুবই ভালো একটা সোর্স। তোমরা যদি একটা টপিক বই থেকে ফার্স্টে না পড়ে ইউটিউব থেকেও দেখে নাও 3-4 মিনিট একটা ভিডিও, তারপরও দেখবা যে তুমি অনেক ভালো করে যখন বই থেকে পড়বা তখন বুঝতে পারবা সেটা। তারপরে তারপরে হচ্ছে তোমার এছাড়া আরো অনেক ডেডিকেটেড মেডিকেল রিসোর্স আছে যেগুলো ভিডিও, যেমন ডক্টর নাজিব, ওনার নাম তোমরা শুনেছো। স্যার এত ভালো করে যে পড়ায়, মানে আমরা যে যারাই ডাক্তার হব, আমি আমার কথা বলতে পারি, আমি যত কিছু শিখেছি তার অনেকাংশ ডাক্তার নাজিব দেখে আমি শিখেছি। ক্লাস দেখে জাস্ট সেটা সাপ্লিমেন্টেশন হয়েছে, বাট ডাক্তার নাজিবের ভিডিওতে আমি অনেক ভালো করে দেখতে পেরেছি। এবং আমি এখন যখন কাউকে কিছু পড়াই, আমি ডাক্তার নাজিবের অনেক টেকনিক অ্যাপ্লাই করি, উনি কিভাবে মানুষকে পড়ান সেগুলো। এছাড়া কাপলান আছে, অসমোসিস আছে, অনেক রকম রিসোর্স আছে। তোমাদের যার যেভাবে যে কোনো টেকনোলজির সাথে তোমরা কন্ট্যাক্ট রাখতে পারো, তোমরা সেখান থেকে অবশ্যই পড়ে নিবে। একটা নতুন টপিক বই থেকে পড়ে বোঝাটা খুবই কষ্ট। তোমরা যদি আগে কোনো একটা ভিডিও রিসোর্স দেখে নাও, তাহলে দেখবো যে তোমাদের বই থেকে পড়তে অনেক ইজি হচ্ছে। তো এই ছিল টেক রিলেটেড কোয়েশ্চেন। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যে হচ্ছে তোমার টেকনোলজির অবশ্যই সদ্ব্যবহার করতে হবে। এই জন্য বাবাকে বলবো না যে বাবা আমাকে তুমি একটা দামি ফোন কিনে দাও, তারপর তুমি ফোন দিয়ে সেটা অ্যাবিউজ করছো। এটা আসলে মানে আমি আসলে বলছি যে এটা করো না আর কি। তুমি তোমার টেকনোলজিটা তোমার ডাক্তার ভালো হবার জন্য অনেক ভালোভাবে কাজে লাগাতে পারো, ইউজ ইট দ্যাট ওয়ে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাই চমৎকার করে বলছেন। ভাইয়ের আমি যদি অ্যাড করি, আমার ডিএমসিএন যারা এখানে ভিউয়ার আছে তারা অনেকে জানে না, তো ভাই আমি যদি একটু অ্যাড করি, আচ্ছা ভাইয়া আপনি, আপনার কাছে ভাই শুনেছি আমি ব্যাপারটা, যে K67 এর একজন ভাইয়া ছিলেন ডক্টর শরীফুল হালিম ভাইয়া। তো ভাইয়া যেটা করতেন যে গ্যালারিতে বসে থাকতেন ল্যাপটপ নিয়ে, সারা যে লেকচার গুলো দিতেন সেটা বসে টাইপ করতেন। এবং ভাইয়া আমি যতদূর জানি যে ফার্স্ট সেকেন্ড হয়েছেন, এবং শুধু তাই না ভাইয়া ইউএসএমএল তে প্রায় 256 স্কোর করেছিলেন। তো ভাইয়া আমার মনে হয় যে জিনিসটা অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন, যে লেকচার গাড়িতে বসে বসে ল্যাপটপে টাইপ করা। তো আমি শেয়ার ভিউয়ারদের সাথে শেয়ার করলাম জিনিসটা। আচ্ছা, এখন কি মানুষ আরো অ্যাডভান্স হয়ে গিয়েছে, এখন কিন্তু লেকচার গালিতে মানুষ ট্যাব নিয়েও টাইপ করে। আমাদের ক্লাসে বেশ কয়েকজন আছে ওরা ট্যাব নিয়ে যায়, সেই টাইপ করে। ইভেন কি আমি 2-3 জনকে দেখেছি ওরা ল্যাপটপ নিয়েও টাইপ করতে। আমি নিজে কখনো ল্যাপটপ নিয়ে যাওয়ার সাহস করি নাই, কারণ আমার ল্যাপটপটা অনেক বেশি বড়,
ব্যাগে আটে না ঠিক মতো, কিন্তু আমি নিজেও ট্যাব দিয়ে অনেকবার টাইপ করেছি লেকচার, এবং আমার কাছে আমার ওটাতে স্বাচ্ছন্দ্য, মানে আমার লিখতে হাত ব্যথা হয়ে যায়, আমি ট্যাবে টাইপ করতে ইজি লাগে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। বাট এটা এমন না যেটা করতেই হবে। কথা হচ্ছে লেকচার ক্লাসে কিভাবে তুমি নোট নিতে পারো এটা তোমার পার্সোনাল, মানে কি বলবো, পার্সোনাল স্ট্র্যাটেজি কমফোর্টের হওয়া উপর উচিত। ডিপেন্ড করে, পার্সোনাল স্ট্র্যাটেজি। তবে আচ্ছা, এমব্রেস দ্য টেকনোলজি, আমি আবার বলছি, যেভাবে পারো ইউজ করবা টেককে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া খুব চমৎকার ভাবে বলছেন টেকনোলজি ইউজ গুলো নিয়ে। তারপরে ভাইয়া কিছু কোয়েশ্চেন আসবে যেগুলো বেসিক রিলেটেড। যেমন শান্ত কোয়েশ্চেন করেছে যে কিভাবে আমার ইংলিশ ভোকাবুলারি গুলো আমরা বাড়াতে পারি, বা মানে এই ধরনের বেসিক অ্যাপ্রোচ গুলো কিরকম হওয়া উচিত। ইংলিশটা আমি তোমাদেরকে বলে দিই, আমরা বাংলা যেভাবে শিখছি ইংলিশ সেভাবে শিখবা। আমরা বাংলা শিখছি কি, বই পড়ে সাইফুর্সে কোর্স করে শিখছি আমরা, মানে আমি সাইফুর্সকে কোনো ইয়ে করছি না, জাস্ট এমনি। আমরা কোনো কোচিং করে বাংলা শিখি নাই, আমরা কোচিং করে বাংলা শিখি নাই, আমরা বাংলা শিখছি কথা বলে, আমরা শিখছি শুনে, আমরা বাংলা শিখছি মানে রিডিং পড়ে, আমরা বাংলা শিখছি মানে অনেক কিছু, মানে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসনিং। ইংলিশটাও এভাবেই শিখতে হবে, মেডিকেল লাইফে ইংলিশ ছাড়া চলা যাবে না। তো কথা হচ্ছে যে কিভাবে মজা করে তুমি এটা করতে পারবা, তুমি মুভি দেখবা, তুমি টিভি দেখবা, তুমি ইউটিউবে ভিডিও দেখবা, যে যত ভিডিও পাও, অনেক রকম ভিডিও আছে, ইংলিশে দেখবা, দরকার ইংলিশ অ্যানিমে দেখবা, ইংলিশ ডাব করে অ্যানিমে, ইংলিশ কার্টুন তো দেখছোই অনেকে, ইংলিশ গল্পের বই পড়বা, ইংলিশ পড়বা, ইংলিশে গান শুনবা, প্রয়োজন পড়লে ফ্রেন্ডকে ইংলিশে কনভার্স করবা, ইংলিশে গালি দিও না, বাট ইংলিশে ভালো কথা বলবা ফ্রেন্ডকে। তো আচ্ছা, এভাবে তোমরা শুধু যে বই পড়ে ইংলিশটা তোমরা বুঝতে পারো এমন না, তোমরা মেডিকেল লাইফ থেকে একটু চেষ্টা করো, যারা ইংলিশ ভালো পারো না, ইংলিশ মুভি দেখতে, টিভি সিরিজ দেখতে, প্রথমে সাবটাইটেল দিয়ে দেখতে হবে, বারবার চোখ নিচের দিকে যাবে কি বলছে, বাট একটা সময় আস্তে আস্তে তুমি দেখবা কি। আর আমি যে রিসোর্স গুলোর কথা বললাম, ডক্টর নাজিব, অসমোসিস, কাপলান, ইউটিউব, এগুলো তুমি তুমি ডক্টর নাজিবের ইংলিশ তুমি যদি শুনো, উনি এত ইজি করে ইংলিশ বলে, ওনার ইংলিশ শুনলে তুমি আরো কঠিন ইংলিশও খুব ইজিলি বুঝতে পারবে, মানে অভ্যাস হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবা, তুমি ইংলিশ শুনে খুব ইজিলি বুঝতে পারবে, ইংলিশ পড়ে খুব ইজিলি বুঝতে পারবা। সো এমব্রেস অল দিস, আচ্ছা এমব্রেস ভাই, অল কথার দিস। মাঝখানে আমি খেয়াল করেছি যে আমাদের সাথে যোগদান করেছেন তামান্না বিনতে হাবিব ম্যাডাম, আমাদের ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি ম্যাডাম। তো ম্যাডামকে ঢাকা মেডিকেল কলেজ ক্যারি ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। ম্যাডাম আমাদের অনেক 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 রিপ্লাই দিচ্ছেন, যেটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। ধন্যবাদ ম্যাডামকে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম আমাদেরকে এই উৎসাহটাই দিয়েছেন যে সবসময় পড়তে হবে না, কয়েকদিন পড়া বন্ধ রেখে মাঝে মাঝে গল্পের বই পড়ো, ফুটবল খেলো, কোনো সমস্যা নেই। জাস্ট তোমার স্পিরিটটা যেন সবসময় মানে হাই থাকে, তুমি যেন কখনো মন খারাপ করে না পড়ো, বা মন খারাপ করে একটা দিনও পার না করো। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া এরপরে আমার প্রায় অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে আমাদের আজকে প্রোগ্রামের। তো ভাইয়া এখন যে কোশ্চেনগুলো আমরা নিতে পারি যে এমবিবিএস এর পরে একজন আমাদের কোনো ক্যারিয়ার রিলেটেড কোনো মানে থিঙ্কিং বা কোনো পার্সপেক্টিভ এখন থেকে আগানো উচিত কিনা। যেমন শান্ত কিছু কোয়েশ্চেন হচ্ছে বিসিএস সে দিবে কি দিবে না, এমআরসিপি বা এমআরসিএস কি করবে এরপরে, সেই পার্সপেক্টিভ বা সেরকম করার জন্য কোনো প্ল্যান থাকে, তাহলে এখন থেকে সে কিভাবে সেটা কি করতে পারে, বা তার পড়ার ফ্লোটা কিরকম হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমি আমার পার্সোনাল যে ভিউটা সেটা বলছি, যে আমাদের 5 বছরের যে এমবিবিএস স্টাডি, এটা হচ্ছে সবচেয়ে বেসিক স্টাডি। তুমি যেদিকেই ডাক্তার হও না কেন বা যেদিকেই যাও না কেন, তোমার এই প্রত্যেকটা স্টাডি ইকুয়ালি তোমার পরবর্তী লাইফে লাগবে, তুমি যেদিকেই যাও না কেন। তো তুমি এমআরসিপি বা এমআরসিএস দাও, তুমি সার্জারিতে ক্যারিয়ার করো বা মেডিসিনে ক্যারিয়ার করো, তোমার সেটা ফার্স্ট ইয়ারে তো কিছু প্রভাব পড়বেই না, ফিফথ ইয়ারে যেও খুব একটা প্রভাব পড়বে না, কারণ আমি যেটা বললাম যে এখন প্রত্যেকটা সাবজেক্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো তুমি সামনে কি করবা তার জন্য তুমি চিন্তা করতে পারো, বাট এর জন্য তোমার পড়ার স্ট্র্যাটেজি বা পড়ার স্টাইলে কিছু চেঞ্জ আসবে না। আর তুমি যদি জাস্ট সিদ্ধান্ত নিতে চাও যে তুমি কোন দিকে যাবা, সেটা তুমি তোমার ফ্যামিলি, তোমার পারিবারিক পার্শ্বিক কথা অনেক কিছু চিন্তা করে তুমি ফার্স্ট ডিসিশন নিবা যে তুমি কি ডাক্তার, মানে মানে এখন তো অনেকেই ক্যাডার চেঞ্জ করে, ডাক্তার হবো না ডাক্তার হবা না, এটাও একটা প্রশ্ন চলে আসছে। ধরে নিলাম যে তোমার সঙ্গে ডাক্তার হবা, ডাক্তার হলে তুমি কি বাইরে থাকবা না নাকি বিদেশে যাবা, দেশে থাকলে কি করবা, এগুলো তোমার সিনিয়র ভাইয়া বা সাথে মানে তোমার মানে এই ডিসিশনটা পার্সোনালাইজ, তোমার পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। জাস্ট তোমার পড়াশোনাতে কোনো চেঞ্জ আসবে না এই ডিসিশনের জন্য। শুধু আমি যেটা বলতে চাচ্ছি যে বিসিএস, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সবারই একসময় বিসিএস দিয়ে ডাক্তার হতে হবে, আমি যদি সরকারি চাকরি করতে চাই, সেটা হচ্ছে যে এখন থেকে চেষ্টা করবো যে নিউজ পেপার পড়তে, প্রতিদিন মানে নিউজ পেপার পড়তে, এছাড়া যদি গল্পের বই পড়ো মাঝে মাঝে, নিউজ দেখো, ফেসবুকে তো আমরা ঢুকলেই নিউজ, বাট ফেসবুকে নিউজ তো সব অনেক সময় ভুয়া নিউজ থাকে,
চেষ্টা করো যে নিউজ পেপার পড়তে সবসময়, আপডেটেড থাকতে। আর হচ্ছে গল্পের বইটই পড়ো। যারা কুইজ করতে চাও তারা কুইজ করতে পারো, কুইজ করলে অনেক লাভ হয় এসব দিক দিয়ে। এইভাবে তোমরা জাস্ট মানে এতটুকুই এডিশন করতে পারো তোমরা যদি সামনে বিসিএস এর ইচ্ছা থাকে। এছাড়া আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই তোমাদের জন্য সব পড়াশোনা এখন ইউনিফর্ম থাকবে। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া চমৎকার উত্তর দিচ্ছিলেন। তো আমরা হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমরা কমেন্ট থেকে এখনো 2টা কোয়েশ্চেন আমার মনে হচ্ছে আনসার দেওয়া উচিত। তো একজন কোয়েশ্চেন করেছে তাহিয়া আঞ্জুম আপু কোয়েশ্চেন করেছে যে ভাইভাতে নার্ভাস হয়ে যায়, হাউ টু ওভারকাম। সেম কোয়েশ্চেন ফর বিলাল হোসেন, সে কোয়েশ্চেন করেছে যে ভাইভা টিপের নার্ভাসনেস কাটানোর কোনো টিপস আপনার কাছে আছে কিনা ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই টপিকটা আমি কয়েকবার অ্যাড্রেস করেছি যে এটা হচ্ছে একটা হচ্ছে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডিটা হচ্ছে মানে আইস ব্রেকিং এর সবচেয়ে বড় মাধ্যম। মানে হচ্ছে যে নার্ভাস কেন লাগে পরীক্ষার হলে, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইউ আর নট কনফিডেন্ট হাউ উইল ইউ প্রেজেন্ট দ্য অ্যান্সার টু দ্য টিচার। তুমি যখন কনফিডেন্ট না থাকো তখন তুমি যদি অ্যান্সার পুরোটা পারো তারপর তোমার বলতে ভয় লাগবে। ধরো একটা সংজ্ঞা তুমি মুখস্থ করে গেলা কিন্তু মুখ খুললেই মনে হয় যে আয় হায় কি জানি ছিল এরপরে। তোমার যদি বলার প্র্যাকটিসটা কম থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে। গ্রুপ স্টাডি যখন করবা তখন তুমি কি করবা, তুমি তোমার ফ্রেন্ডকে একটা জিনিস পড়াবা বা একটা উত্তর বলবা, তোমার ফ্রেন্ড কিছু ভুল ধরবে, আবার তোমার ফ্রেন্ড যখন তোমাকে কিছু একটা বুঝাবে তুমি তোমার ফ্রেন্ডের ভুল ধরবা। তাহলে এখান থেকে সুবিধাটা যেটা হবে যে তুমি একটা স্ট্র্যাটেজি পেয়ে গেলে যে তুমি অ্যান্সারটা এভাবে প্রেজেন্ট করবা। দ্বিতীয়ত তুমি নিজেও বুঝতে পারলা যে কি কি করলে তোমার নার্ভাসনেস কেটে যায়। এবং সবচেয়ে বড় তুমি তোমার ফ্রেন্ডকে ডেমো দিবা। যদি তোমার ফ্রেন্ডকে তুমি ডেমো দিয়ে দিতে পারো তুমি মাস্টার হয়ে গেলো জিনিসটা, তুমি টিচারকেও ঠিক একইভাবে ডেমো দিয়ে আসবা, সোজা কথা বলে আসবে অ্যান্সারটা, ঠিক আছে? তো নার্ভাসনেস কাটানোর জন্য এটাই সবচেয়ে বড় পন্থা। গ্রুপ স্টাডি করবা, বার করে মানে ফ্রেন্ডের সামনে একটা জিনিস উত্তর বলার চেষ্টা করবা। গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি, বারবার বলছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমার কাছে মনে হয় যে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন আনসার দিয়ে ফেলেছি। তো এর মধ্যে আমাদের কে7 এর তালহা জুবাইর খান কায়েব, সে হচ্ছে আমাদের কে7 ওয়ান অফ দ্য মোস্ট ইনকুইজিটিভ লার্নার্স। ঠিক আছে, সে একটা কোয়েশ্চেন করেছে যে আইএলটিএস ওইটি নিয়ে কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় ভাইয়া যেহেতু আজকে আমার কোয়েশ্চেনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, ওর জন্য আমার ভাইয়া পরামর্শ থাকবে যে ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবে আমরা অবশ্যই এই বিষয়গুলো অনেক সেশন হয়তো বা হবে ভাইয়া। তো ভাইয়া আপনি ওর জন্য কিছু বলবেন কিনা? আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আসলে অনেকেরই মনে কোয়েশ্চেন মিস গেছে, আমি একবার শুধু দেখে যাই, আমি জাস্ট নামটা মেনশন করে যাই সবাই কি কি কোয়েশ্চেন করেছে। আচ্ছা, জি একবার ভাই। রায়হান আহাদ ভাই তুমি কোয়েশ্চেন করেছিলে গাইড বই না টেক্সট বই, এটা আমি বলে দিয়েছি, আশা করি উত্তর দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে রবিউল আওয়াল সাগর, তোমার যে কোয়েশ্চেনটা সবই গোলাপি গোলাপি লাগে স্লাইড, এটা আমি অ্যাড্রেস করছি এই জিনিসটা। তারপরে হচ্ছে একটা কোয়েশ্চেন এসেছে ভাইয়া হিস্টো, আচ্ছা এটা অ্যান্সার হয়েছে। তারপর হচ্ছে আচ্ছা মোটামুটি যা কোয়েশ্চেন এসেছে সবই অ্যান্সার হয়ে গিয়েছে। আচ্ছা ভাইয়া তো বলে দিয়েছেন সবটা। আচ্ছা ঠিক আছে, ভাইয়া প্রেষণা পাচ্ছি না, পড়তে বসতে ইচ্ছে করে না, বইয়ের দিকে তাকাতে ইচ্ছে করে না। সৈয়দ আমার মোহাম্মদ নাম মাকসুদ ভাই তুমি এই প্রশ্ন করেছো। আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন। এই টাইমটা এত ক্রুশিয়াল একটা একটা ক্রাইসিসের টাইম। এখন সারাক্ষণ আমাদের অ্যাংশাস থাকতে হয় আমাদের বাবা মাকে নিয়ে, আমাদের নিজেদেরকে নিয়ে। প্লাস যেহেতু কোনো ক্লাসের খুব একটা তাড়না নেই, পরীক্ষা নেই, ডেডলাইন নেই, আমাদের সবারই ইচ্ছা করে যে থাক না আজকের দিনটা একটু কাটাই দেই না। তোমরা মাথায় রাখবা কি যে তোমাদের প্রফটা হবে মাসে, তোমাদের পুরো মেডিকেল স্টাডি টাইমটা কিন্তু 5 বছর এমবিবিএস। এই 5 বছরের মধ্যে তুমি প্রতিটা দিনকে যদি কাজে লাগাতে পারো তোমার জন্যই ভালো। তোমার মোটিভেশনটা এখান থেকে আসবে যে তুমি পরীক্ষায় ভালো করলা কি করলা না দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি যখন একটা রোগীর গায়ে হাত দিবে তখন কিন্তু রোগীও কিছু বলবে না যে স্যার আপনি তো পারেন না। তোমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি একটা রোগীকে চিকিৎসা দিচ্ছি এই রোগ সম্পর্কে পুরোপুরি না জেনে। ধরো যে ডাক্তার অনেক সময় এরকম হতে পারে যে একটা রোগীকে সামনাসামনি কিন্তু কেউ কোনো ডাক্তারই বলে না যে আমি জিনিসটা বুঝতে পারিনি। এটা কিন্তু এক্সপেক্ট কেউ করে না, কারণ কোনো কিছু তো পারফেক্ট না, সবাই যে সব জানবে বা সবকিছু যে জানবে এমনটা না। কিন্তু তুমি যখন একটা রোগীকে ঠিক মতো ট্রিটমেন্ট না দিয়ে জাস্ট একটা সিমটম ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দিবা, তোমার নিজের কাছে গিলটি লাগবে যে এই রোগীটা তো আসলে ঠিক ট্রিটমেন্ট পেলো না, কোনো মতে জাস্ট তাকে পার করে দিলাম। এই গিলটা নিয়ে তুমি যদি বাঁচতে পারো তাহলে আমার কিছু বলার নেই। বাট বেশিরভাগ মানুষ এই গিলটা নিয়ে দেখবা যে বাঁচতে পারে না। সো ওই গিলটা যেন তোমার মধ্যে না আসে, এই জন্য এখন থেকে যতটুকু সময় পারো জাস্ট ট্রাই টু বি আ গুড ডক্টর, ওয়ার্ক টুয়ার্ডস বিং আ গুড ডক্টর। এর মানে না যে সারাদিন পড়তে হবে, তুমি তোমার লেভেল থেকে তোমার ক্যাপাসিটি থেকে যেভাবে পারো ট্রাই টু বি আ ভেরি গুড ডক্টর। এরপরের আরেকটা প্রশ্ন, আচ্ছা
ভাইয়া বেটার অপশন এমবিবিএস আইএলটিএস ওইটি। আচ্ছা এটা আমি বলছি যে ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে সামনে স্পেসিফিক পোস্ট গ্রাজুয়েশনের জন্য অনেকগুলো সেশন আয়োজন করা হবে ইনশাল্লাহ। সেখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন স্পেসিফিক অ্যান্সার পাবা। কিন্তু আমি আবার বলছি যে ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য তুমি এখন থেকে কি কি করতে পারবা। একজন ভাই জিজ্ঞেস করছে যে ভাই অ্যানিমে সাজেস্ট করেন। আচ্ছা অ্যানিমে সাজেস্ট করবো। আচ্ছা তুমি তো নিশ্চয়ই ভালো অ্যানিমে দেখছো, যেহেতু অ্যানিমে সাজেশন চাচ্ছ, আমি আর তোমাকে কিছু সাজেশন দিচ্ছি না। তুমি অ্যাটাক অন টাইটান দেখো, তারপর হচ্ছে তুমি দেখো ফুল মেটাল অ্যালকেমিস্ট দেখো। ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুডটা দেখবা, নর্মালটা দেখবা না, ব্রাদারহুডটাই সবচেয়ে ভালো। নারুটো দেখো, এগুলো দেখো আগে, তারপরে হচ্ছে আবার জিজ্ঞেস করে দরকার হলে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তারপরে আর কি কোয়েশ্চেন করেছে, মানে আর হচ্ছে ইংলিশটা নিয়ে আমি যেটা বললাম যে ইংলিশটা তুমি যেভাবে পারো, রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং, বই পড়ো, মুভি দেখো, টিভি সিরিজ দেখো, এইভাবে তুমি তোমার গেম খেলো। যাদের গেমিং কনসোল আছে, পিসি আছে, তারা গেম খেলো। গেম খেলে অনেক জোস ইংলিশ শেখা যায়। তো যাই হোক, এগুলো বলতেছি সবার জন্য। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আরো অনেক কোয়েশ্চেন আসছে এরপরে। ভাই একজন কোশ্চেন করেছে ভাইয়া অদিতি। বইয়ের চ্যাপ্টার গুলো বিরাট, একটা চ্যাপ্টারই শেষ পর্যন্ত যাওয়ার আগে পড়ার ইচ্ছা শেষ হয়ে যায়। আচ্ছা আমি তো বললাম তোমাকে, তোমার যদি পড়ার ইচ্ছা শেষ হয়ে যায় তখন তুমি গাইড পড়ো ওই টপিকটাই। গাইড পড়ে দেখবা কি যে গাইডে খুব অল্প আছে, তখন তোমার কাছে মনে হবে যে আমি তো এর থেকে বেশি জানলাম তখন বই পড়ে। তখন তোমার মাথায় একটা ইচ্ছা আসবে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরেরটুকু পড়ে দেখি। এটা হচ্ছে যে তুমি যদি ম্যানেজ করতে পারো আর কি। পড়ার সময় ইম্পর্টেন্ট টপিক কোয়েশ্চেন গুলো নোট করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর হচ্ছে ঠিক আছে, আমার কাছে মনে কোয়েশ্চেন সব কভার হয়েছে মুবিন। আচ্ছা ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি নাম, একজনের নাম মনে হয় ভুল পড়েছে, আদিতি সাহা পড়েছি, ও একটা বাইন করেছে, ওর নাম হচ্ছে অদিতি সাহা। ঠিক আছে, মানে জাস্ট ওটা কারেকশনের জন্য। ঠিক আছে, আমার মনে হয় ওর কোয়েশ্চেন আনসার আমরা দিয়েছি। তো ভাই আমার কাছে মনে হয় আমরা লাইভ সেশন আসার আগে যে K77 এর ব্যাচ থেকে সব কোয়েশ্চেন গুলো নেওয়া হয়েছে, কমেন্টস থেকে সব কোয়েশ্চেন নেওয়া হয়েছে, আমরা ম্যাক্স অফ দ্য কোয়েশ্চেন কভার করেছি। এছাড়াও এমবিবিএস এর পরে পোস্ট গ্রাজুয়েশন এর যে কোনো কোয়েশ্চেন বা এই ধরনের কোনো গাইডলাইন্সের জন্য অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাব তোমাদের সাথে আছে। তো ইনশাল্লাহ। তো ভাইয়া প্রথম হচ্ছে ভাইয়াকে থ্যাঙ্কস, কারণ ভাইয়া অনেক ধৈর্য ধরে অনেক সুন্দরভাবে উইথ আ বিট হিউমার, ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন গুলো আনসার দিয়েছে। যারা ভিউয়ার ছিলেন, আমি দেখছি এখনো প্রচুর ভিউয়ার, আমাদের এক্সপেকটেশনের থেকেও বেশি পরিমাণ ভিউয়ার কিন্তু এখানে জয়েন করে এখন আমাদের এগুলো দেখছে, আমাদের প্রোগ্রাম দেখছে। আচ্ছা প্লাস যারা কমেন্টস করছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা মুবিন, ইনশাল্লাহ আমি একটু যে কোনো একটু প্রোগ্রামে। ইন্টারাপ্ট করছি ভাইয়া। দুইটা জি ভাইয়া। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে, একটা হচ্ছে যে ভাই, যে ভাইয়া কিভাবে পড়া বেশি দিন মনে রাখবো। এটা আমি বলে দিয়েছি যে তুমি নিজে পড়ার পর কাউকে ডেমো দিবা, গ্রুপ স্টাডি করবা, তাহলে দেখবো যেটা অনেকদিন মনে থাকবে। আর হচ্ছে আরেকজন জিজ্ঞেস করছে যে লকডাউনে কিভাবে গ্রুপ স্টাডি করবো। তোমাদের কিন্তু এখন প্রত্যেক দিনই অনলাইন ক্লাস করতে হয়, তোমাদের সবারই জুম অ্যাপ আছে। তোমরা ফ্রেন্ডরা 3-4 জন ফ্রেন্ড মিলে একটা জুম সেশনে ঢুকে পড়ো একসাথে, সমস্যা নেই তো। এই যে আমরা এখন আমি আর মুবিন একসাথে হয়েছি কিভাবে, ভার্চুয়ালি। ভার্চুয়ালি জুম অ্যাপের মাধ্যমে একসাথে হও। মেসেঞ্জারে রুম আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করা যায় কিনা আমি শিওর না, করা যায় মনে হয়, মেসেঞ্জারে গ্রুপ কল করা যায়। অনেক উপায় আছে। তোমরা একসাথে হওয়ার জন্য কোনো অজুহাত নাই, টেকনোলজি তোমাদের হাতে এখন। গ্রুপ স্টাডি করো, গ্রুপ স্টাডি করলে সুবিধা, গ্রুপ স্টাডি করলে আসলে টাইম অপচয় অনেক হয়, আড্ডা দেওয়া হয়, বাট তাও যতটুকু পড়া হয় ততটুকু পড়াটাই কিন্তু অনেক দিন রয়ে যায়। আর হচ্ছে যে ভাই ক্লিনিক্যাল কোরিলেশন নিয়ে খুব ফার্স্ট প্রফ আর ভাইভা থেকে এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি যদি মানে তুমি যদি টাইম ম্যানেজ করতে পারো, বিশেষ করে ধরো কার্ডের আগে বা টার্মের আগে, কিছু কিছু বই আছে, যেমন বিশ্বামে কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আছে। তারপর তোমার গাইটনেও আছে অনেক ক্লিনিক্যাল কোরিলেশন। তারপর তোমার সব বই আছে। স্নেলস একটা অ্যানাটমি বই আছে, স্নেলস অ্যানাটমি, স্নেলস নিউরো অ্যানাটমি, স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি, অনেক ক্লিনিক্যাল কোরিলেশন আছে। বা তুমি যখন ইউটিউবে একটা টপিক দেখবা, সেখানে কিন্তু, বা ডক্টর নাজিবের ভিডিও যদি দেখো, প্রত্যেকটার পাশাপাশি একটা ক্লিনিক্যাল কোরিলেশন দেখিয়ে দিবে। সো তুমি যদি পারো মেনে করলে ভালো, তাহলে পরবর্তীতে আরো আগ্রহ নিয়ে ওই ক্লিনিক্যাল টপিকটা পড়তে পারবা। এখন থেকে একটা পেয়ে যাবা, গাইডলাইন পেয়ে যাবা। তো থ্যাংক ইউ ঠিক সো আছে মাচ ভাইয়া। মুবিন। ভাইয়া প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করার আগে ভেবেছিলাম না আধা ঘন্টা একটা প্রোগ্রাম করবো, বাট এখন আমরা দেখতে পাচ্ছি সময় 1 ঘন্টা হয়ে গেছে। মানে আসলে ভাই আড্ডার ফাঁকে ফাঁকে কিভাবে সময় কেটে গেছে আমরা খেয়ালও করিনি। আশা করি যারা ভিউয়ার তারাও এনজয় করেছে। ইনশাল্লাহ আবার দেখা হবে ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে। ভাই আপনার কিছু বলার আছে কিনা, তাহলে আমরা প্রোগ্রাম শেষ করতে পারি। আচ্ছা, মুবিন হচ্ছে ভিউ নিয়ে অনেক টেন্স ছিল যে আধা ঘন্টার বেশি প্রোগ্রাম হলে ভিউ কমে একদম 50টা হয়ে যাবে। আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে 1 ঘন্টা পর্যন্ত ভিউ মোটামুটি 200 ছিল। তো আশা করি যে মুবিন তোমার ওই টেনশনটা সফল হয় নাই, তোমার ভালো প্রশ্ন করছো দেখেই কিন্তু মানুষজন আগ্রহ পেয়ে ছিল সারাক্ষণ। ঠিক আছে, আর আমি জি যেটা ভাইয়া। বলতে চাই, আমার শেষ কথা হচ্ছে যে মেডিকেলে আসছো, অনেক দিন বাকি আছে। এখন থেকেই চেষ্টা করবা যে মানুষের সাথে বেশি বেশি করে ইন্টারাকশন রাখতে, চারদিকে বেশি বেশি চোখ কান খোলা রাখতে। ফ্রেন্ড থাকবে অল্প কয়েকজন,
শুরুতে দেখা যায় যে অনেক গ্রুপ থাকে, মানে 50 জনের অ্যানাটমি গ্রুপ বা 20 জনের ফ্রেন্ডস ফর এভার, সবাই মিলে একসাথে খেতে যাওয়া হয়, বাট 6-7 মাস পরে ওই গ্রুপ আর কোনো অস্তিত্ব থাকে না। সো তোমার সবচেয়ে কাছের 3-4 জনকে খুঁজে বের করো, সে 3-4 জনের সাথেই তুমি সবসময় চলবা, বাট সবার সাথে ভালো সম্পর্ক রাখবা। যারা ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করবা যে তোমার নলেজটা তোমার ব্যাচের সবার সাথে শেয়ার করতে। ডাক্তার মানে বিং আ ডক্টর ইজ অল অ্যাবাউট প্রোপাগেশন অফ ইউর নলেজ। তুমি নিজে ভালো ডাক্তার হবা, সবাই ভালো ডাক্তার হবে, দেশ এগিয়ে যাবে। তুমি যদি কাউকে তোমার নলেজটা শেয়ার করো, নিজের নলেজই সবচেয়ে ভালো মতো এনরিচ হবে। সেলফিশ হওয়া যাবে না মেডিকেলে, হতাশ হওয়া যাবে না, এবং ট্রাই টু কিপ ইউর স্পিরিটস হাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আমরা আমাদের অবশ্যই মোরাল ডেভেলপমেন্টটা শুধু পড়লে হবে না, আমাদের মোরালিটি গুলো হাই রাখতে হবে। তো থ্যাংক ইউ ভাইয়া, ইনশাআল্লাহ আবার দেখা হবে ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে অন্য কোনো লাইভে। তো আজকে ভাই আমরা বিদায় নিচ্ছি। করোনার সময় আমরা সবাই চেষ্টা করব সেফ থাকতে, ভাই সবার প্রতি খেয়াল রাখতে, আর সবাই সমাজে দোয়া করবো। তো ভাই আজকে আমরা শেষ করতে পারি কিনা? মুবিন, তোমাকে অনেক ধন্যবাদ, আর সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই ভাববেন এই দুর্যোগের সময় সুস্থ থাকবেন, সুস্থ থাকবা তোমরা সবাই, বাবা মার প্রতি খেয়াল রাখবা। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।